দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, এই স্লাইডটাতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে কিছু জবা ফুল। ঠিক আছে, তোমরা অনেকে জানো জবা ফুল আমার খুব পছন্দের, তো সেই জবা ফুলগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে। শোভা বলতেছে ভাই শারীরতত্ত্ব পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে রাহাত ভাই শুরু করবে শারীরতত্ত্ব। ওকে, হ্যাঁ, চলো তাহলে এইটা হচ্ছে জবা ফুল। ওকে, জবা ফুল, এখানে অনেকগুলো জবা ফুল দেখতে পাচ্ছি। এবং যেটা তোমরা অনেকেই জানো, ক্লাস 9-10-এ পড়ছো, ঠিক আছে, ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। ঠিক আছে, ফুলটা কি, ফুলটা হচ্ছে, হ্যাঁ, তাহমিনা কবির ওয়ালাইকুম আসসালাম, ফুলগুলো হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। ঠিক আছে, প্রজনন অঙ্গ। তো এখন প্রত্যেকটা জীবই কিন্তু প্রজনন করে, তার মানে হচ্ছে তার নতুন বংশধর তৈরি করে। ঠিক আছে, নতুন বংশধর তৈরি করে। যেমন আমরা আমাদের বাবা মা থেকে আসছি, আমাদের যখন সন্তান হবে তখন আমাদের সন্তান, তাদের আবার সন্তান হবে, জিনিসটা চলে আসতেছে সেই আদিম যুগ থেকে এই যুগ বা সামনের যুগ, যত যুগ আসবে সব যুগেই কিন্তু মানুষের এই যে প্রজনন, যেটা হচ্ছে মানুষের বা সবগুলা জীবেরই একটা বৈশিষ্ট্য, অন্তর্নিহিত বৈশিষ্ট্য, এটা কিন্তু থাকবে। ঠিক আছে, এটা কিন্তু থাকবে। যেমন আম গাছ, ঠিক আছে, আম গাছ, কলা গাছ, এদের বীজ হয়। ঠিক আছে, বীজ হয়, সেখান থেকে আবার নতুন আম গাছ হয়। তো এইগুলো আসলে নর্মাল একটা মানে ধাপ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং কী কী টাইপের প্রজনন হতে পারে। আমরা নর্মালি এই দুইটা সম্পর্কে জানি যে যৌন প্রজনন হয়, অযৌন প্রজনন হয়, এটা আমরা সবসময় জানি। বাট এছাড়াও আরও অনেক ধরনের প্রজনন আছে যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে, পার্থেনোজেনেসিস। ওকে, হ্যাঁ, পার্থেনোজেনেসিস, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে খেয়াল করো যে আমরা প্রজনন, যে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, সেই প্রজননটা কয়টা ভাগে ভাগ করা হয়। প্রজননটাকে আমরা প্রধানত বা হচ্ছে মেইনলি, আমরা যদি বলি মেইনলি যে প্রজনন যেটা হয়, ঠিক আছে, মেইন যে প্রজননটা, যেটা এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, মূলত দুইটা ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে যৌন প্রজনন মূলত, ঠিক আছে, এই দুইটা হচ্ছে মেইন, এবং আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। ওকে, হ্যাঁ, অযৌন প্রজনন। ওকে, অযৌন প্রজনন। তো এই দুইটা হচ্ছে আমাদের মেইন যে প্রজনন হয়, এই দুইটা শিরোনামে আমরা কিন্তু ভাগ করতে পারি। ওকে, এবং এই চ্যাপ্টারে আমরা আরও কয়েক ধরনের প্রজনন সম্পর্কে জানবো। ঠিক আছে, আরও কয়েক ধরনের প্রজনন সম্পর্কে জানবো। তার ভিতরে একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে, পার্থেনোজেনেসিস। তো এটা সম্পর্কে আমি এখন আলোচনা করব না, এটা আমরা যখন পার্থেনোজেনেসিসটা পড়ব তখন এটা সম্পর্কে আলোচনা করব। ওকে, পার্থেনোজেনেসিস বা এটাকে আমরা বাংলাতে অপুংজনি বলি। ওকে, আগে আমরা যৌন প্রজনন নিয়ে কথা বলবো। ঠিক আছে, তারপরে আমরা অযৌন প্রজনন নিয়ে কথা বলবো, এবং তারপরে আমরা কথা বলবো হচ্ছে পার্থেনোজেনেসিস বা হচ্ছে অপুংজনি নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, পার্থেনোজেনেসিস বা হচ্ছে অপুংজনি নিয়ে। ওকে, আচ্ছা, এবার আসো, এখন আমাদের যে যৌন প্রজননটা হয়, যৌন প্রজননটা নর্মালি কি, নর্মালি হচ্ছে এই জায়গায় তোমার শুক্রাণু থাকবে, ডিম্বাণু থাকবে, যেটা আমরা নর্মালি পড়ি, শুক্রাণু থাকবে, ডিম্বাণু থাকবে। ওকে, নর্মাল একটা প্রসেস যে আমাদের একটা শুক্রাণু থাকবে, একটা ডিম্বাণু থাকবে। ঠিক আছে, ডিম্বাণু থাকবে, শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, এই দুইটা মিলিত হবে। এই দুইটা মিলিত হওয়ার পর আমাদের একটা জাইগোট তৈরি হবে, তাই না? এই দুইটা মিলিত হওয়ার পর আমাদের জাইগোট তৈরি হবে, নর্মাল স্টেট জাইগোট তৈরি হবে। তো জাইগোটায় পরবর্তীতে মাইটোসিস ডিভিশন হয়, মাইটোসিস সেল ডিভিশন হয়। তো মাইটোসিস কোথায় হয়, মায়োসিস কোথায় হয়, এগুলো তোমরা আগেই পড়ছো। ঠিক আছে, আমরা যখন জননকোষ সৃষ্টি করি তখন আমাদের কিন্তু আসলে মায়োসিসটা হয়, বাট মাইটোসিস বাকি যত দেহকোষ আছে সেসব জায়গায় মাইটোসিস হয়। তো প্রাথমিক অবস্থায় আমরা যদি যৌন প্রজননের কথা বলি, তাহলে সেই জায়গায় কি আসবে? সেই জায়গায় আসবে হচ্ছে শুক্রাণু, এবং সেই জায়গায় আসবে হচ্ছে ডিম্বাণু। ওকে, শুক্রাণু আসবে এবং হচ্ছে ডিম্বাণু আসবে, শুক্রাণু এবং ডিম্বাণু আসবে, এবং এদের মিলনের ফলে তোমার কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে, তাই না? জাইগোট তৈরি হবে। তো এই জাইগোটের ভিতরে ক্রমাগত কি ডিভিশন হবে? মাইটোসিস সেল ডিভিশন হবে, বা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হবে। ক্রমাগত কি হবে? মাইটোসিস কোষ বিভাজন হবে, তাই না? জাইগোটের ভিতরে এই জায়গায় মাইটোসিস হবে। ঠিক আছে, মাইটোসিস হবে।
মাইটোসিস হবে, ঠিক আছে, জাইগোট থেকে জাইগোটে মাইটোসিস হবে, ঠিক আছে না। তারপরে তোমার এই জায়গায় কি তৈরি হবে, ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো তৈরি হবে, ভ্রূণ বা হচ্ছে এমব্রায়ো। তো আমি তোমাদের যখন জুলজি পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বলছি যে মায়ের পেটে থাকা অবস্থায় প্রথম 8 সপ্তাহ হচ্ছে ভ্রূণ, ঠিক আছে, সেটা মানুষের ক্ষেত্রে। বাট এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায় কিন্তু আমরা মানুষকে নিয়ে কথা বলতেছি না, এই জায়গায় আমরা কথা বলতেছি হচ্ছে উদ্ভিদকে নিয়ে, ঠিক আছে, এই জায়গায় আমরা কথা বলতেছি উদ্ভিদকে নিয়ে, এই জায়গায় আমাদের মানুষ নিয়ে তেমন কথাবার্তা নাই, এই জায়গায় হচ্ছে মেইনলি উদ্ভিদকে নিয়ে কথাবার্তা। ওকে, তো মায়ের পেটে থাকার তো এখানে কোনো সম্ভাবনাই নাই, কারণ সেটা মানুষের ক্ষেত্রে ছিল যে প্রথম 8 সপ্তাহ আমাদের যখন আমরা মায়ের পেটে থাকি তখন সেটা হচ্ছে ভ্রূণীয় অবস্থা। বাট এই উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, এই উদ্ভিদের ক্ষেত্রেও, ঠিক আছে, এই উদ্ভিদের ক্ষেত্রেও তোমার কি হবে বলো, এই উদ্ভিদের ক্ষেত্রেও তোমার হচ্ছে এই ভ্রূণ দশা তৈরি হবে, ঠিক আছে, ভ্রূণীয় দশা তৈরি হবে। বাট সেই জায়গায় আমরা কি করব, সেই জায়গায় আমরা আসলে মায়ের পেটে এটাকে রাখবো না, ঠিক আছে, মায়ের পেটে আমরা রাখবো না। বাট উদ্ভিদের ক্ষেত্রেও তোমার কি হবে, উদ্ভিদের ক্ষেত্রেও তোমার হচ্ছে যে ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রেও কি তৈরি হবে বলো, ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে, ভ্রূণ তৈরি হবে। বাট সেই জায়গায় আমরা শুক্রাণুকে পুংগেমিট বলবো, ঠিক আছে, ডিম্বাণুকে আমরা স্ট্রিগেমিট বলবো, ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে আসতেছি। বাট এটা হচ্ছে নর্মাল প্রজনন প্রক্রিয়া, যে যৌন জননে নর্মালি কি থাকে, শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, ঠিক আছে, তারপর এটা জাইগোট তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ তৈরি হয় মানুষের ক্ষেত্রে, নর্মাল প্রজনন যেটা তোমরা এতদিন ধরে পড়ে আসতেছো, ঠিক আছে। বাট উদ্ভিদের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা হয়, উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে এই জায়গায় এটা আর মায়ের পেটে ঘটে না, ঠিক আছে, মায়ের পেটে ঘটে না। এবং এই জায়গায় তোমার কি কি জিনিস তৈরি হয়, পুংগেমিট তৈরি হয়, তাই না, এই জায়গায় কি তৈরি হয়, পুংগেমিট তৈরি হয়, পুংগেমিট তৈরি হয়, ঠিক আছে, এবং এসব জায়গায় স্ট্রিগেমিট তৈরি হয়, স্ট্রিগেমিট তৈরি হয়, ঠিক আছে, পুংগেমিট তৈরি হয় এবং হচ্ছে স্ট্রিগেমিট তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তৈরি হয়। ওকে, তাহলে পুংগেমিট এবং হচ্ছে স্ট্রিগেমিট এই দুইটা উপাদান তৈরি হবে কোথায়, ঠিক আছে, এই দুইটা উপাদান তৈরি হবে আমাদের যে উদ্ভিদের যে প্রজনন অঙ্গ যেটা আছে, পুষ্প বা হচ্ছে ফুল, সেখানে। তো এটা সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তাহলে এটা ছিল মোটামুটি বেসিক কথাবার্তা, যে প্রজনন সম্পর্কে আমাদের বেসিক কথাবার্তা, যে আমাদের মেইনলি যৌন প্রজনন এবং হচ্ছে অযৌন প্রজনন, এই দুইটা প্রজনন আমরা দেখতে পাই উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। প্রাণীর ক্ষেত্রে বা হচ্ছে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যৌন প্রজননটা দেখি, যেখানে শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু মিলিত হয় এবং তারপর জাইগোট তৈরি করে, জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ, ঠিক আছে, ভ্রূণটা তৈরি হয়, ভ্রূণটা থেকে আরও ডিভিশন হয়, মাইটোসিস ডিভিশন হয়, পরবর্তীতে একটা অনেক বড় একটা বাচ্চা থাকে মায়ের পেটে, তারপর সেটা মায়ের পেট থেকে বাইরে বের হয়, বাইরে বের হওয়ার পরেও, ঠিক আছে, বাইরে বের হওয়ার পরেও সেখানে আরও ডিভিশন চলতে থাকে, মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকে, এরপরে সে একটা পরিপূর্ণ একটা মানুষে পরিণত হয়। ওকে, তো উদ্ভিদের ক্ষেত্রে ঠিক আছে, এই বিষয়টাকে আমরা উদ্ভিদের পার্সপেক্টিভ থেকে দেখব, বা একটা উদ্ভিদের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এই জায়গায় আমরা জুলজি নিয়ে আলোচনা করতেছি না, এই জায়গায় আমরা বোটানি নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, হ্যাঁ, বোটানি নিয়ে আলোচনা করতেছি। ওকে, তারপর ওকে, এবার আসো এই জায়গায় কি কি লিখছে, একদম প্রত্যেকটা লাইন আমরা দেখব, ঠিক আছে, যে প্রজনন জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, তার মানে হচ্ছে প্রত্যেকটা জীবেরই কি হয়, তোমার হচ্ছে প্রজনন হবে, ঠিক আছে, প্রজনন হবে, এবং এটা একটা অনন্য বৈশিষ্ট্য, তার মানে এটা জীবের ক্ষেত্রে আছে, মানে যাদের জীবন আছে এদের ক্ষেত্রেই প্রজনন জিনিসটা আছে, যাদের জীবন আছে। হ্যাঁ, এখন তো কিছুই বুঝবো না, কেন বুঝবা না বেগম রোকেয়া, আসো সব কিছুই বুঝবা, যে কোনো জায়গা থেকে স্টার্ট করলে সব কিছুই বুঝতে পারবা। ওকে, যে কোনো জায়গা থেকে স্টার্ট করলে সব কিছু বুঝতে পারবা। তাহলে প্রজনন হচ্ছে জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে। জড়বস্তুর প্রজনন ক্ষমতা নাই, এটা সম্পর্কে তো বলার কিছু নাই, জড়বস্তুর তো কখনোই প্রজনন হবে না, এটা খুবই স্বাভাবিক। ওকে, এবার দেখো এখানে জাস্ট নর্মাল কথাবার্তা বলছে যে কাঁঠালের বীজ থেকে কাঁঠাল চারা হবে, আমের বীজ থেকে আমের চারা হবে, যা বৃদ্ধি পেয়ে যথাক্রমে পরিপূর্ণ কাঁঠাল গাছ এবং আম গাছে পরিণত হয়, শেষ, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এবার দেখো একইভাবে কলা গাছের গোড়া থেকে কলার চারা, ঠিক আছে, কলা গাছের গোড়া থেকে কলার চারা তৈরি হয়। তো এটা তোমরা ছোটোবেলায় দেখছো, তোমাদের গ্রামে বা যারা গ্রামে থাকো বা যারা শহরেও থাকো, তারা মাঝে মাঝে যখন গ্রামে গেছো তখন তুমি দেখবা যে কলা গাছের গোড়া থেকে কলার চারা তৈরি হয়, ঠিক আছে, যেটাকে আমরা সাকার বলি। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব, অযৌন প্রজনন যখন আমরা পড়াবো, তখন আমরা এটা দেখব, ঠিক আছে। তারপর দেখো বাঁশ গাছের গোড়া থেকে বাঁশের চারা, ঠিক আছে, এটাও সাকার, বাঁশ গাছের গোড়া থেকে বাঁশের চারা তৈরি হয়, এটা হচ্ছে সাকার, এটাও আমরা দেখব, ঠিক আছে, অযৌন প্রজনন যখন আমরা পড়াবো, ঠিক আছে, যা ক্রমে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ কলা গাছ এবং হচ্ছে বাঁশ গাছে পরিণত হয়। ওকে, তারপর দেখো, তারপরে বলতেছে যে শিমুল, সজিনা, মাদার, ঠিক আছে, তারপর হচ্ছে জিওল, এগুলো হচ্ছে বিভিন্ন গাছ আর কি, ঠিক আছে, বিভিন্ন উদ্ভিদ বা হচ্ছে গাছ। এটা নিয়ে আর বিস্তারিত বলা কিছু না যে মাদার গাছ কই, জিওল গাছ কই, এটা আমাদের লাগবে না, জাস্ট তুমি মনে রাখো যে এটা বিভিন্ন গাছ গাছালি বা হচ্ছে উদ্ভিদ। ওকে,
দেখো এসব গাছের ডাল কেটে মাটিতে লাগালে সেই ডাল সজীব হয়ে, ঠিক আছে, সজীব হয়ে পরিপূর্ণ গাছে পরিণত হয়। ওকে, তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রজনন, তাই না? এটাও এক ধরনের প্রজনন। তাহলে আমি প্রজনন বলতে আসলে কি বুঝি, যে আমার নতুন কোনো প্রজন্ম তৈরি করা, সেটাই হচ্ছে প্রজনন। তাহলে সেটা শুক্রাণু বা ডিম্বাণু বা পুংগ্যামিট স্ত্রীগ্যামিট মিলিত হয়েও কিন্তু হইতে পারে। সেটা হচ্ছে এভাবেও হইতে পারে যে হচ্ছে ডাল কেটে মাটিতে লাগালেও সেই ডাল থেকে নতুন একটা গাছ হচ্ছে, তার মানে নতুন প্রজন্মের উদ্ভব ঘটতেছে। তাহলে এটাও এক ধরনের প্রজনন, ঠিক আছে। পাথরকুচির একটা পাতা মাটিতে ফেলে রাখলে তার কিনারা থেকে নতুন পাথরকুচি চারা সৃষ্টি হয়। তাহলে এটাও এক ধরনের প্রজনন, যেটা পাথরকুচি ওই উদ্ভিদের ক্ষেত্রে খুবই স্পেশালাইজড, ঠিক আছে, তার ক্ষেত্রে শুধুমাত্র এটা ঘটে। তাহলে সেটাও আমরা এখানে পড়বো, এই চ্যাপ্টারে পড়বো। এটাও এক ধরনের উদ্ভিদের প্রজনন, ঠিক আছে। ওকে, তারপর আসো, হ্যাঁ, এবার দেখো মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়ায় উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া। তার মানে মাতৃ উদ্ভিদ কোনটা, যেটা হচ্ছে মাদার, তার মানে হচ্ছে যে তোমার মা, তোমার বাবা, তারা হচ্ছে প্যারেন্ট, তাই না? তারা হচ্ছে প্যারেন্টস, মানে তাদের থেকেই তুমি আসতেছো। উদ্ভিদের ক্ষেত্রেও জিনিসটা সেম। তাহলে একটা উদ্ভিদ তার থেকে যদি আবার নতুন মানে আরেকটা চারা গাছ বা হচ্ছে গাছের উদ্ভব হয়, সেই যে উদ্ভিদ থেকে সৃষ্টি হলো সেটাই হচ্ছে মাতৃ উদ্ভিদ, ঠিক আছে। সেটাই হচ্ছে মাতৃ উদ্ভিদ। তাহলে মাতৃ উদ্ভিদ আসলে জন্ম দেয়, নতুন অপত্যের জন্ম দেয়, ঠিক আছে, নতুন উদ্ভিদের জন্ম দেয় মাতৃ উদ্ভিদটা। তাহলে যার থেকে জন্ম হয় সেটাই হচ্ছে কি মাতৃ উদ্ভিদ। ওকে, আসো এবার দেখো যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, এটা অবশ্যই একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, ঠিক আছে, অবশ্যই একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, তাই না? এই যে পাতার কিনারা থেকে যে আবার নতুন পাথরকুচি চারা সৃষ্টি হচ্ছে, অবশ্যই তার পাথরকুচির শরীর থেকেই তো হচ্ছে, তাই না? পাথরকুচির শরীর থেকে হচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, ঠিক আছে। অপত্য বংশধর মানে কি, নতুন যে গাছটা তৈরি হচ্ছে, নতুন যে চারা গাছটা তৈরি হচ্ছে, সেটাই তো অপত্য, ঠিক আছে। অপত্য বংশধর সৃষ্টি হয়, সেটাকে বলা হয় হচ্ছে প্রজনন, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রজনন। তাইলে প্রজননের সংজ্ঞা তোমার ক নাম্বারের প্রশ্নের জন্য আসতে পারে, ক নাম্বার বা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে, যে হোয়াট ইজ প্রজনন বা হচ্ছে হোয়াট ইজ রিপ্রোডাকশন, তখন তুমি হচ্ছে এটা আনসার করবা। ওকে, তাহলে দেখো, তাহলে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে তাকেই বলা হয় প্রজনন। তাহলে এটা আমাদের ক নাম্বারের প্রশ্নে আমরা পারবো, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে, ঠিক আছে, সেই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে প্রজনন, ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি প্রজনন। ওকে, তারপরে এবার আসো যে যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে, যে যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি, ঠিক আছে, যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি। তাহলে যৌন প্রজননের মূল উদ্দেশ্য কি, যে এখানে ভ্রূণ সৃষ্টি হবে, একটু আগে আমি তোমাকে দেখাইছি এই জায়গায়, ঠিক আছে, হ্যাঁ, যেমন একটু আগে আমি তোমাকে দেখাইছি যে এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, তোমাকে দেখাইছি যে মানুষের ক্ষেত্রে তোমার হচ্ছে শুক্রাণু থাকবে, ডিম্বাণু থাকবে, এরা মিলে জাইগোট তৈরি হবে, পরবর্তীতে এই জায়গায় প্রচুর ডিভিশন হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়ে তোমার হচ্ছে ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে, ভ্রূণ তৈরি হবে। তো উদ্ভিদের ক্ষেত্রে এই জায়গায় তোমার হচ্ছে পুংগ্যামিট থাকে, ঠিক আছে, স্ট্রিগ্যামিট থাকে, তাই না? পুংগ্যামিট এবং হচ্ছে স্ট্রিগ্যামিট থাকে, যেগুলা শুক্রাণু বা হচ্ছে ডিম্বাণু স্থানটা দখল করে, তাই না? ওকে, তো হ্যাঁ, ওকে, তো এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায় উদ্ভিদের ক্ষেত্রেও তোমার হচ্ছে কিন্তু ভ্রূণ সৃষ্টি হচ্ছে, পুংগ্যামিট এবং স্ট্রিগ্যামিটের মিলনের ফলে এই জায়গায় কিন্তু ভ্রূণ সৃষ্টি হচ্ছে। তাহলে ভ্রূণ সৃষ্টি হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই জায়গাও ভ্রূণ সৃষ্টি হচ্ছে, যেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে, যে এই জায়গাও ভ্রূণ সৃষ্টি হচ্ছে। তাহলে ভ্রূণ সৃষ্টি হচ্ছে এবং তার বিকাশ হচ্ছে, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ভ্রূণের ভিতরে যখন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তখন এটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে, এবং তার প্রকাশ হচ্ছে, বড় হওয়ার পর সেটাকে আমরা দেখতে পাইতেছি, ওকে, তাকে আমরা দেখতে পাইতেছি। তো একটা উদ্ভিদের ক্ষেত্রে যখন আমাদের যৌন প্রজননটা হয়, পুংগ্যামিট স্ট্রিগ্যামিটের মিলন হয়, বা তখন ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হওয়ার পর গাছটা যখন অনেক বড় হয়, তখন তাকে আমরা দেখতে পারি, ঠিক আছে, খুব ইজিলি দেখতে পারি, ওকে, খুব ইজিলি দেখতে পারি। তাহলে এটা তোমার গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে, যে যৌন প্রজননের মূল উদ্দেশ্য কোনটা, ঠিক আছে, ভ্রূণ সৃষ্টি হবে, শুক্রাণু, ডিম্বাণু, স্ট্রিগ্যামিট এবং হচ্ছে পুংগ্যামিট, এদের মিলন হবে, মিলন হওয়ার পর জাইগোট তৈরি হবে, তারপর সেখানে ভ্রূণ তৈরি হবে, এই ভ্রূণ সৃষ্টি হওয়ার পর, ঠিক আছে, তার বিকাশ হবে এবং তার প্রকাশ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই জায়গায় বলছে যে উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি এবং তার বিকাশের বৈজ্ঞানিক আলোচনায় উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বা হচ্ছে প্লান্ট এমব্রায়োলজি। এখন খেয়াল করো এই জায়গায় তুমি কিভাবে মনে রাখবে, প্লান্ট মানে কি উদ্ভিদ, তাই না? প্লান্ট কথাটা দ্বারা তুমি কি বুঝবা? এই জায়গায় সমস্যাটা হচ্ছে বোর্ডের সমস্যা। প্লান্ট, ঠিক আছে, প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, প্লান্ট কথাটা মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। আর এখানে এমব্রায়ো, ঠিক আছে,
জাস্ট এমব্রায়ো এমব্রায়ো এমব্রায়ো, ঠিক আছে, এমব্রায়ো। এমব্রায়ো কথাটার বাংলা হচ্ছে ভ্রূণ, ঠিক আছে। এমব্রায়ো কথাটার বাংলা হচ্ছে কি, বাংলাটা হচ্ছে ভ্রূণ। এটা হচ্ছে সমস্যা, হচ্ছে বোর্ডের সমস্যা। এমব্রায়োর বাংলা হচ্ছে ভ্রূণ, ঠিক আছে, ভ্রূণ। আর লজি, ঠিক আছে, লজি, দেখো লজি মানে কি, লজি মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে। লজি কথাটার মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে। লজি কথাটার মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে। লজি কথাটার মানে কি, লজি কথাটার ভয়েস কি ডাবল আসতেছে? লজি, হ্যাঁ, লজি কথাটার মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান। না ম্যাককন্যা ভয়েস ডাবল আসতেছে না, ওকে। লজি কথাটার মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে। লজি কথাটার মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, ওকে, জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, ভয়েস ডাবল আসতেছে না, ওকে, জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান। তাহলে দেখো প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, আর এমব্রায়ো কথাটার মানে হচ্ছে ভ্রূণ, আর লজি মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, ওকে। তাহলে প্লান্ট এমব্রায়োলজি মানে হচ্ছে উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান, ঠিক আছে। প্লান্ট এমব্রায়োলজি, এটার বাংলা কি হবে, এটার বাংলা হবে প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, আর এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, আর লজি মানে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, ওকে। এবার আসো এবার দেখো, এটা আমি তোমাকে বলছি যে উদ্ভিদে বিভিন্ন প্রকারের প্রজনন হতে পারে। তো মানুষের ক্ষেত্রে শুধুমাত্র যৌন প্রজনন হয়। মানুষের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, মানুষের ক্ষেত্রে শুধুমাত্র যৌন প্রজনন হয়, যৌন প্রজনন হয় মানুষের ক্ষেত্রে শুধুমাত্র যৌন প্রজনন হয়, ওকে। বাট এই জায়গায় উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি বলি মূলত, একটা কথা এখানে লিখে দিছে বইতে যে উদ্ভিদে মূলত, মূলত কথাটার মানে কি, মূলত কথাটার মানে হচ্ছে মেইনলি, ঠিক আছে। এই যে আবার ডিস্টার্ব, মূলত মানে হচ্ছে মেইনলি, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি তোমার হচ্ছে দুই ধরনের রিপ্রোডাকশন বা হচ্ছে প্রজনন হয়, ঠিক আছে। একটা হচ্ছে যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন, ঠিক আছে, একটা হচ্ছে অযৌন প্রজনন, ঠিক আছে। যৌন প্রজনন যেসব জায়গায় গ্যামিট তৈরি হয়, যৌন প্রজননে তোমার হচ্ছে যে গ্যামিট তৈরি হবে, পুং গ্যামিট, স্ত্রী গ্যামিট, এগুলো তৈরি হবে। আর একটা হচ্ছে অযৌন প্রজনন, তাহলে অযৌন প্রজনন মানে বলেই দিছে ঠিক আছে। তাহলে এই জায়গায় গ্যামিট তৈরি হওয়া, ঠিক আছে, পুং গ্যামিট বা স্ত্রী গ্যামিট তৈরি হওয়া, এটার কোনো কাহিনী নাই, ঠিক আছে, এটার কোনো কাহিনী নাই এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে অযৌন প্রজনন। এখন তারা বলতেছে যে কোনো উদ্ভিদে আরও এক ধরনের প্রজনন হয়, ঠিক আছে, কোনো উদ্ভিদে আরও এক ধরনের প্রজনন হয় যেটাকে বলা হয় হচ্ছে পার্থেনোজেনেসিস, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পার্থেনোজেনেসিস। তো পার্থেনোজেনেসিস বিষয়টা কি, ইস্যুটা কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, হ্যাঁ, ওকে। তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, বাট যেহেতু এটা আমাদের এখানে লিখে দিছে, তো আমরা একটু এটা সম্পর্কে একটু স্টাডি করি, একটু জাস্ট তোমাকে বলি যে পার্থেনোজেনেসিস কথাটার মানে কি, ঠিক আছে। পার্থেনোজেনেসিস কথাটার মানে কি, ওকে। দেখো পার্থেনোস কথাটার মানে হচ্ছে ভার্জিন, ঠিক আছে, ভার্জিন, ঠিক আছে। পার্থেনোস কথাটার মানে কি, এটা কথাটার মানে হচ্ছে ভার্জিন, ঠিক আছে, ভার্জিন, ওকে। পার্থেনোস কথাটার মানে হচ্ছে ভার্জিন, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওকে। পার্থেনোস কথাটার মানে হচ্ছে ভার্জিন। আর জেনেসিস, ঠিক আছে, আর জেনেসিস, হ্যাঁ, ওকে, ওকে। আর জেনেসিস, ঠিক আছে, জেনেসিস কথাটার মানে হচ্ছে সৃষ্টি করা, ঠিক আছে। জেনেসিস কথাটার মানে হচ্ছে সৃষ্টি করা, ঠিক আছে। তাহলে এখন তুমি খেয়াল করো, আমি যদি বলি যে পার্থেনোজেনেসিস, তার মানে কি, পার্থেনোজেনেসিস কথাটার মানে হচ্ছে যে সে ভার্জিন অবস্থায় আছে, তার মানে তোমার ডিম নিষিক্ত হয় না। ভার্জিন অবস্থা মানে কি, যার কোনো প্রজনন, যে কখনোই তোমার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে নাই, বা হচ্ছে মানে হচ্ছে তোমার মেইট হয় নাই, বা যাদের মিলন হয় নাই, ঠিক আছে, যে কোনো দিন মিলন করে নাই, সে হতো ভার্জিন, ঠিক আছে। তাইলে এখন তুমি যদি, আমি যদি বলি পার্থেনোজেনেসিসের কাহিনীটা কি, আসলে আমি তোমাকে বলি পার্থেনোজেনেসিস, ঠিক আছে। পার্থেনোজেনেসিস নর্মাল অবস্থায় কি হয়, একটু আগে তোমাকে দেখাইছি যে একটা পুং গ্যামিট থাকে, একটা স্ত্রী গ্যামিট থাকে, তাই না। একটা পুং গ্যামিট থাকে এবং একটা স্ত্রী গ্যামিট থাকে, এদের নর্মালি কি হয়, মিলন হয়, তাই না, এদের নর্মালি মিলন হয়। বাট এই পার্থেনোজেনেসিসে কি হবে, পার্থেনোজেনেসিসে তোমার হচ্ছে ডিম্বাণুর সাথে শুক্রাণুর কোনো মিলন হবে না, ঠিক আছে। ডিম্বাণুর সাথে শুক্রাণুর কি হবে না, কোনো মিলন হবে না। পার্থেনোজেনেসিসের ফলে ডিম্বাণুর সাথে শুক্রাণুর কোনো মিলন হবে না, হ্যাঁ,
ওকে, হ্যাঁ, ওকে। তাহলে এই যে ডিম্বাণুটা এখানে আমি তোমাকে দেখাইছি, এই যে ডিম্বাণুটা, ঠিক আছে, এই ডিম্বাণুটা, ঠিক আছে, এই ডিম্বাণুটা আর এখানে শুক্রাণুটা, এদের মাঝখানে কোনো মিলন হবে না। যেহেতু মিলন হবে না, এই জন্য এরা কী অবস্থায় থাকবে, ঠিক আছে, যেহেতু মিলন হবে না এই জন্য ডিম্বাণুটা কী অবস্থায় থাকবে বলো? ডিম্বাণুটা হচ্ছে ভার্জিন অবস্থায় থাকবে, ঠিক আছে, যেহেতু এটা ভার্জিন অবস্থায় আছে বা এদের মিলন হয় নাই, ঠিক আছে, এই জন্য, ঠিক আছে, এই জন্য এখান থেকে ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। ডিম্বাণু থেকে কী ছাড়া ভ্রূণ তৈরি হবে? নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে, নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। এটা একটা উদ্ভিদের একটা মানে স্পেশাল একটা প্রক্রিয়া। এটা হচ্ছে সবার ক্ষেত্রে হয় না, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে হয় না, এটা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে হয়, যেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে, এবং এটা কারণ কি বা কেন হয় এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা, মোবাইলে চার্জ নাই, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, কখন কিভাবে কি কি হয়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে যে এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তোমার ডিম্বাণুটা নর্মালি কী হওয়ার কথা ছিল? ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হওয়ার পর তারপরে সেখান থেকে জাইগোট বা হচ্ছে ভ্রূণ এগুলো আসবে, ঠিক আছে, জাইগোট তৈরি হবে, সেখান থেকে পরবর্তীতে ডিভিশন হয়ে ভাগটাক হয়ে মাইটোসিস, সেল ডিভিশন, একটা থেকে দুইটা কোষ, তারপর দুইটা থেকে আরও বেশি কোষ, এভাবে হয়ে আলটিমেটলি আমাদের ভ্রূণ তৈরি হওয়ার কথা। বাট এই জায়গায় ডিম্বাণু থেকে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হবে, ঠিক আছে, ভ্রূণ সৃষ্টি হবে, ওকে, ভ্রূণ তৈরি হবে, ওকে, ওকে। তাহলে ভ্রূণ বলতে তুমি আসলে এখানে কি বুঝবা? উদ্ভিদের ক্ষেত্রে নর্মালি তুমি বুঝবা যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে, এরপর জাইগোট পুংগ্যামিটোফাইট বা পুংগ্যামিট বা স্টিগ্যামিট মিলিত হয়েছে, এরপর তোমার জাইগোট তৈরি হয়েছে, জাইগোটটা ক্রমাগত ডিভিশন হচ্ছে, এবং ডিভিশন হওয়ার সময় এমন একটা অবস্থা, এটা হচ্ছে ভ্রূণ, ঠিক আছে, যেখান থেকে পরবর্তী আরও ডিভিশন হওয়ার পর একটা তোমার হচ্ছে একটা পরিপূর্ণ একটা কী তৈরি হবে? পরিপূর্ণ একটা গাছ তৈরি হবে, তাই না, পরিপূর্ণ একটা উদ্ভিদ তৈরি হবে। তো এই যে তোমার শুক্রাণু আছে, এই জায়গায় ডিম্বাণু আছে, এই দুটা মিলনের পরে তারপর আমার জাইগোট তৈরি হলো, জাইগোটটা আরও ডিভিশন হয়ে আলটিমেটলি ভ্রূণ তৈরি হলো, তারপর আবার সেই ভ্রূণটা আরও ডিভিশন হওয়ার পর একটা পরিপূর্ণ একটা উদ্ভিদ বা চারা গাছ তৈরি করলো। এই যে স্টেপটা, এই যে ভ্রূণ, এই ভ্রূণীয় অবস্থা, ঠিক আছে, যখন একদম ছোট অবস্থায় ছিল একটা গাছ বা একটা চারা গাছ, এই অবস্থা তৈরি করার জন্য নর্মালি আমার শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণুর মিলন হতে হবে। বাট এই পার্থেনোজেনেসিসে তারা এই ডিম্বাণুটা নর্মালি ভার্জিন অবস্থা থাকে, পার্থেনোস মানে হচ্ছে ভার্জিন, তো আর জেনেসিস মানে সৃষ্টি করা, সে ভার্জিন অবস্থাতে আছে, তাও সে হচ্ছে ভ্রূণ তৈরি করতেছে, তাহলে ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করতেছে, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস, ঠিক আছে, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, দেখি কমেন্ট করো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই যে কয়েকটা লাইন বললাম একদম ইজি লাইন, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, ওকে, আমি একটু বলো তো। এখানে এই যে পার্থেনোজেনেসিসটা হয়, এটা হওয়ার পিছনে তোমার ধরো বিভিন্ন পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর এটা কাজ করে, বা হচ্ছে একটা জেনেটিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে পার্থেনোজেনেসিস হওয়ার জন্য বিভিন্ন অনেকগুলো কম্পোনেন্ট দায়ী। এর ভিতরে তুমি ধরো যে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আছে বা পরিবেশগত বিভিন্ন ফ্যাক্টর, ঠিক আছে, কাজ করে, যেমন হিট, যেমন তাপ, এটা একটা ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে, এরকম বিভিন্ন ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। এবং এখানে অবশ্যই যেহেতু একটা প্রক্রিয়া, এই জায়গায় অবশ্যই জেনেটিক্স কাজ করবে, ঠিক আছে, জেনেটিক্স বা জিন কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিভিন্ন কারণের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ, যে এখানে বিভিন্ন ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা হচ্ছে জেনেটিক্স কাজ করবে, ঠিক আছে, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা হচ্ছে জেনেটিক্স কাজ করবে। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার কি না আমাকে একটু বলো? ওকে, হ্যাঁ, ওকে।
তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। ওকে, আপাতত এটাই মনে রাখো যে এটা একটা ব্যতিক্রমধর্মী প্রক্রিয়া, বুঝছো? এটা একটা ব্যতিক্রমধর্মী প্রক্রিয়া যেখানে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হচ্ছে, নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হচ্ছে, বুঝতে পারছো? এটা অবশ্যই একটা ব্যতিক্রম। যে আমরা নর্মালি যে অবস্থায় এই যে একদম যৌন প্রজনন করি বা হচ্ছে অযৌন প্রজনন করি, বাট এই পার্থেনোজেনেসিসের প্রক্রিয়ায় গিয়ে এখানে ব্যতিক্রম হয়। ঠিক আছে, এখানে ব্যতিক্রম হয়, এখানে নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হয়। কেন ভ্রূণ তৈরি হয়? অনেকগুলো কারণ আছে। এর ভিতরে সবথেকে যে কারণগুলা, অন্যতম কারণ সেগুলো হচ্ছে তোমার জেনেটিক্স, বংশগতি একটা কারণ, যে এইসব উদ্ভিদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস হবে এটা তাদের জেনেটিক্সে লেখা আছে, এটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত বিভিন্ন ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝতে পারছো? ইমরান, বুঝতে পারছো? নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে। ঠিক আছে, এটা অবশ্যই একটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা অবশ্যই একটা ব্যতিক্রম, বুঝতে পারছো? এটা তোমাকে মনে রাখতে হবে যে উদ্ভিদের ক্ষেত্রে এরকম একটা জিনিস ব্যতিক্রমধর্মী ঘটনা তার ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এই পার্থেনোজেনেসিসটা নিয়ে। আপাতত এতটুকু মনে রাখো। ঠিক আছে, এবং এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আবার একটু রিক্যাপ করেন বলে। ওকে, ঠিক আছে, তাহলে আবার একটু রিক্যাপ করি। তাহলে নর্মালি উদ্ভিদ প্রজনন বা হচ্ছে প্লান্ট রিপ্রোডাকশন মানে হচ্ছে প্রজনন। তো এখান থেকে আমরা কি করি? আমরা হচ্ছে যে ভ্রূণ সৃষ্টি করি, তার বিকাশ করি এবং তার প্রকাশ করি। ঠিক আছে, নর্মাল স্বাভাবিক অবস্থায় একটা শুক্রাণু ধরো এটা হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে ডিম্বাণু মিলিত হয়, মিলিত হওয়ার পর জাইগোট তৈরি হয়, এখান থেকে মাইটোসিস ডিভিশন হওয়ার পর ভ্রূণ, ঠিক আছে, এমব্রায়ো, তারপর এখান থেকে পরবর্তীতে একটা একদম চারা গাছ, বড় একটা চারা গাছ বা হচ্ছে গাছগাছালি তৈরি হয়। তো এটা হওয়ার জন্য অবশ্যই এই যে একটা শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু এদের মিলন হইতে হবে। ঠিক আছে, ভ্রূণ তৈরি করার জন্য, জাইগোট বা হচ্ছে ভ্রূণ তৈরি করার জন্য। ওকে, তো এইটা যখন হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে যৌন প্রজনন। বাট অযৌন প্রজনন কখন হয়? যখন এরকম কোনো জিনিসই হয় না, যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় না, তখন যে প্রজননটা হয় সেটা হচ্ছে অযৌন প্রজনন। ওকে, এবং আরেক ধরনের প্রজনন আমরা আলোচনা করছি যেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। ওকে, পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিসের ভিতরে আমরা কি দেখছি? পার্থেনোস কথাটার মানে কি? এটা হচ্ছে ভার্জিন। ঠিক আছে, আর জেনেসিস মানে কি? সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এই ভার্জিন মানে এই ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিলিত হয় না, এই জন্যই সে ভার্জিন। ঠিক আছে, ভার্জিন মানে কি? যার কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের কোনো হিস্টোরি নাই বা হচ্ছে সেক্সুয়াল মানে মিলন, ঠিক আছে, যৌন মিলনের কোনো হিস্টোরি নাই। তাহলে এই ডিম্বাণুটা ভার্জিন, তার মানে তার সাথে শুক্রাণু মিলন হয় নাই, তাও সে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করতেছে, তার মানে নিষেক হয় না। নিষেক মানে কি? নিষেক মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হতে হবে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হবে তখন এটাকে আমরা নিষেক বলি। বাট এই জায়গায় শুক্রাণু ডিম্বাণু মিলন হয় নাই। ঠিক আছে, মিলন না হয়ে এই ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে। এটা কারণ কি? বিভিন্ন কারণ আছে, আমরা পরে আলোচনা করবো। বাট এই মুহূর্তে তুমি মনে রাখো যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, বিভিন্ন পরিবেশগত উদ্দীপনা এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং জেনেটিক্স, যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তাদের জিনের ভিতরে এটা আছে যে তার ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করবে। ঠিক আছে, এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। ওকে, বুঝতে পারছো? মেঘকন্যা বুঝছো? ওকে, তারপর এবার আসো এই জায়গায় আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন বা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ এনজিওস্পার্ম, তাই না? এটা সম্পর্কে তোমরা ইয়েতে পড়ছো, মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা পড়ছো আমাদের নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদে। ঠিক আছে, এনজিওস্পার্ম, এনজিও মানে হচ্ছে বেসেল। ঠিক আছে, স্পার্ম তো বুঝোই। ঠিক আছে, তো এনজিওস্পার্ম। ঠিক আছে, তাহলে এনজিওস্পার্ম কথাটার বাংলা কি? ঠিক আছে, এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, এনজিওস্পার্ম দ্বারা আমরা কি বোঝাই? এনজিওস্পার্ম দ্বারা বোঝাই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, এনজিও মানে কি? বেসেল, তাই না? হ্যাঁ, বেসেল। তাহলে এনজিওস্পার্ম বলতে আমরা আসলে বুঝি হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, এটার সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, সেটার সেক্সুয়াল রিপ্রোডাকশন, এনজিওস্পার্মের সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, এবার খেয়াল করো, আমরা বলতেছি যে ফুল হচ্ছে উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ। তাহলে ফুল হলো উদ্ভিদের বংশবিস্তার বা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ বা হচ্ছে শুট। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বিটপ বা হচ্ছে শুট জিনিসটা কি? ওকে, বিটপ বা হচ্ছে শুট জিনিসটা কি? ওকে, তাহলে চলো আমরা একটু দেখি হোয়াট ইজ বিটপ বা হচ্ছে শুট। ওকে, এই যে এই চিত্রটা একটু খেয়াল করো। ঠিক আছে, এই চিত্রটা একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা বিটপ বা শুট জিনিসটা আসলে কি। ওকে, তাহলে দেখো এই যে একটা গাছ, এই যে মাটি, এখানে যে মাটি আছে এটার উপর দাঁড়ায় আছে। ঠিক আছে, এই যে মাটি, এই মাটি থেকে একটা গাছ উঠছে। ঠিক আছে, মাটি থেকে একটা গাছ উঠছে, আর মাটির নিচে হচ্ছে কি? শিকড়, তাই না? মাটির নিচে হচ্ছে শিকড়। ঠিক আছে, তো একটা উদ্ভিদের ক্ষেত্রে বিটপ বা হচ্ছে বিটপ বা শুট বলতে আমরা আসলে কি বুঝি? আমরা আসলে বুঝি যে মাটির উপরে উদ্ভিদের যে যতটুকু অংশ আছে, ঠিক আছে, এই যে মাটির উপরে উদ্ভিদের যতটুকু অংশ আছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে বিটপ বা হচ্ছে শুট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বিটপ, বা ইংলিশে এটাকে বলা হচ্ছে শুট।
ঠিক আছে, ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে শুট। ঠিক আছে, ইংলিশে এটাকে কী বলা হয়, বিটপকে ইংলিশে বলা হয় হচ্ছে শুট। ওকে, তাহলে একটা গাছের ক্ষেত্রে বা একটা উদ্ভিদের ক্ষেত্রে তার মাটির নিচে থাকে হচ্ছে শিকড়, তাহলে মাটির নিচে শিকড়টা বাদ দিলে এর উপরে যত যত অংশ আছে, যেমন এখানে কাণ্ড আছে, তাই না, এখানে কাণ্ড দেখতে পাইতেছি, কাণ্ড দেখতে পাইতেছি, তো এখানে যে অংশ বা এখানে পাতা দেখতে পাইতেছি, ঠিক আছে, এখানে পাতা দেখতে পাইতেছি, এই সবগুলো অংশ যা যা আছে এদেরকে একত্রে আমরা কি বলি, এদের একত্রে এটা কি বলি, এটাকে বলি হচ্ছে বিটপ বা হচ্ছে শুট। তাহলে বিটপ বা শুট আসলে কি, এই যে বাকি সম্পূর্ণ যে অংশটা যেটা মাটির উপরে থাকে, মাটির উপরে উদ্ভিদে যতটুকু অংশ থাকে, মাটির উপরে এই যে মাটির উপরে উদ্ভিদে যতটুকু অংশ, এই সম্পূর্ণ অংশ, এটাকে আমরা ডাকতে পারি বিটপ বা হচ্ছে শুট। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি বিটপ বা হচ্ছে শুট। ওকে, এবার আসো, এবার দেখো এই যে ফুলগুলা, এই ফুলগুলা হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত বিটপ। ঠিক আছে, রূপান্তরিত বিটপ, তার মানে হচ্ছে মাটির উপর উদ্ভিদের যতটুকু অংশ আছে সব অংশই হচ্ছে তোমার বিটপ, এবং এই বিটপের ভিতরে একটা অংশ যেটা হচ্ছে ফুল, যেটা দেখতে খুবই সুন্দর, সেটা ওই সুন্দর হয়ে সে রূপান্তরিত হয়েছে। সুন্দর হওয়ার জন্য সে কী হয়েছে, রূপান্তরিত হয়েছে। নর্মালি একটা উদ্ভিদ যদি আমি দেখি, তাইলে সেই জায়গায় তুমি খেয়াল করবো, আমি তোমাকে জবা ফুল গাছ দেখাইছি, যে এই জায়গায় তুমি দেখতে পাও যে উদ্ভিদের বাকি অংশ যেগুলো আছে, যেমন পাতা, কাণ্ড, ঠিক আছে, পাতা, কাণ্ড, যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো নর্মাল, সব উদ্ভিদের ক্ষেত্রেই সেম, সব উদ্ভিদের ক্ষেত্রেই সেম। ঠিক আছে, কাণ্ড থাকবে, পাতা থাকবে, এগুলো থাকবে, বাট সব উদ্ভিদের ক্ষেত্রে একটা জিনিস একটু কিছু না কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন হচ্ছে ফুল, এটার ক্ষেত্রে তো ব্যতিক্রম দেখাই যায়, তাই না, একটা উদ্ভিদের ফুল এক রকম। ঠিক আছে, ফুল, তাহলে এই ফুলটা হচ্ছে কি, মানে বিটপ তো সম্পূর্ণ অংশটাই, একটা গাছে যতগুলো অংশ থাকে সবগুলোকে আমরা কমনলি বিটপ নাম দিছি। তো এর ভিতরে যে ফুল অংশটা আছে, এই ফুল অংশটা তোমার হচ্ছে স্পেশালাইজড, মানে হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত হয়েছে সে থেকে সুন্দর দেখানোর জন্য। ঠিক আছে, যেটাকে সুন্দর দেখার জন্য সে বিশেষভাবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত বিটপ। ঠিক আছে, সে বিশেষভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, বিশেষভাবে তৈরি হয়েছে, বিটপ থেকে বিশেষভাবে তৈরি হয়েছে। বিটপের একটা অংশ হচ্ছে ফুল, এই ফুলটা বিশেষভাবে বা স্পেশালি তৈরি হয়েছে। ঠিক আছে, ওকে ওকে, তারপর দেখো যৌন প্রজনন। ঠিক আছে, যৌন প্রজনন। ওকে, আচ্ছা, এরপর এখানে বহুত কথা বলছে, এটা আমরা সবাই আলোচনা করবো, ডিম্বক কোথায় থাকে, ডিম্বাণু কোথায় থাকে, শুক্রাণু কোথায় তৈরি হয়, কী কী তৈরি হয়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বললাম যে ফুল হচ্ছে কি বিশেষভাবে রূপান্তরিত বিটপ, তার মানে হচ্ছে বিটপের যে অংশটা, মানে মাটির উপরে যতটুকু অংশ থাকে সেটা হচ্ছে বিটপ। ঠিক আছে, বিটপ, হ্যাঁ, ওকে, বিটপ, এবং এই বিটপটা হচ্ছে কি বিশেষভাবে রূপান্তরিত হয়, মানে বিটপটা বিশেষভাবে রূপান্তরিত হয় তোমার ফুল তৈরি করে, মানে ফুলটা হচ্ছে উদ্ভিদের উপরে যত অংশ থাকে, মাটির উপরে যত অংশ থাকে, এর ভিতরে একটা রূপান্তরিত অংশ যেটা স্পেশালি রূপান্তরিত হয়। ঠিক আছে, সুন্দর দেখায়। ঠিক আছে, স্পেশালি রূপান্তরিত। ওকে, আচ্ছা, এদের রূপটা হচ্ছে অনেক অন্যরকম। ঠিক আছে, ওকে, এবার আসো যৌন প্রজনন। ঠিক আছে, যৌন প্রজনন। ওকে, এখানে একটা কথা বলছো, দেখো যে আবৃতবীজী উদ্ভিদ বা হচ্ছে এনজিওস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ বা হচ্ছে এনজিওস্পার্ম, ঠিক আছে, এদের যৌন প্রজননটা হচ্ছে উগ্যামাস ধরনের। ঠিক আছে, এদের যৌন প্রজননটা কেমন, এদের যৌন প্রজননটা হচ্ছে উগ্যামাস ধরনের। ওকে ওকে, তাহলে এখন আমরা শৈবাল ছত্রাকের তিনটা জিনিস পড়ছি। ঠিক আছে, আমরা শৈবাল ছত্রাকের তিনটা জিনিস পড়ছি, তাই না, তোমাদেরকে মনে আছে হালকা পাতলা, যে এখানে আমরা হচ্ছে কয়েক ধরনের প্রজনন সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, হ্যাঁ, আলোচনা করছে। তো এর ভিতরে একটা জিনিস ছিল আইসোগেমি, তাই না, একটা ছিল হচ্ছে আইসোগেমি। ঠিক আছে, একটা ছিল হচ্ছে আইসোগেমি। ঠিক আছে, এবং সেখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে অ্যানাইসোগেমি, অ্যানাইসোগেমি। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস ছিল যেটা এটাকে বলা হয় হচ্ছে উগেমি। ঠিক আছে, উগেমি। ঠিক আছে, যৌন প্রজননের ক্ষেত্রে বা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, এবং এই জিনিসটা কার ক্ষেত্রে, এই জিনিস সত্যি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা হচ্ছে তোমার যৌন প্রজননের ক্ষেত্রে এই তিনটা জিনিস আমরা পড়ছি, আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং হচ্ছে উগেমি। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আইসো কথাটার মানে কি, আইসো কথাটার মানে হচ্ছে সেম, আইসো কথাটার মানে হচ্ছে সেম বা হচ্ছে একই, আইসো কথাটার মানে হচ্ছে সেম বা হচ্ছে একই। তার মানে এই আইসোগ্যামাসে আমার যে শুক্রাণু এবং ডিম্বাণু থাকবে, এদের সাইজটা হচ্ছে প্রায় একই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে শুক্রাণু, ঠিক আছে, এটা হচ্ছে শুক্রাণু এবং এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, এদের সাইজ, এদের দেখতে প্রায় একই রকম। ঠিক আছে, এদের সাইজগুলো হচ্ছে প্রায় একই রকম। ঠিক আছে, এদের সাইজটা হচ্ছে কি বলো, এদের সাইজটা হচ্ছে একই রকম। হ্যাঁ, ওকে, হ্যাঁ, একই রকম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ,
ওকে, হ্যাঁ একই রকম, এদের সাইজটা হচ্ছে প্রায় একই রকম। পুং গেমিট এবং স্ত্রী গেমিট এদের সাইজটা হচ্ছে প্রায় একই রকম, ঠিক আছে। আইসো, আইসো মানে সেম বা হচ্ছে একই, ঠিক আছে। আর যদি অ্যানাইসোগেমি বলি, দেখো এন, এন কথাটা চলে আসছে, আইসোগেমির আগে একটা এন যুক্ত হয়েছে, এন কথার দ্বারা এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এন কথার দ্বারা এখানে বোঝা যাচ্ছে না যে এরা একই না, ঠিক আছে, এরা একই না, তার মানে এদের মাঝখানে একটা বৈষম্য আছে, ঠিক আছে। এদের আকৃতিতে একটা কি আছে বলো, এদের আকৃতিতে একটা বৈষম্য আছে, ঠিক আছে। তো এদের আকৃতিতে বৈষম্যটা কি আসলে, স্ত্রী গেমিটটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, স্ত্রী গেমিট একটু বড় হয়ে গেছে এবং পুং গেমিটটা অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়ে গেছে, তাই না। পুং গেমিটটা অপেক্ষাকৃত কি হয়ে গেছে, ক্ষুদ্র হয়ে গেছে, ঠিক আছে। পুং গেমিটটা অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়ে গেছে, ঠিক আছে, ক্ষুদ্র হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাইসোগেমি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে অ্যানাইসোগেমি, তার মানে এরা একই না, ঠিক আছে, এরা একই না, এরা আইসো না, এরা আইসো না, এরা কি অ্যানাইসো, তার মানে হচ্ছে এরা একই না। আইসো মানে হচ্ছে সেম, একই, দুইটাই একই, ঠিক আছে, একই সাইজ, এদের সাইজ প্রায় একই হয়, ঠিক আছে। এবার দেখো উগেমি, ঠিক আছে। উগেমিতে মেন কাহিনী কি হয়, মেন কাহিনী হচ্ছে এখানে তার মানে হচ্ছে তোমার ডিম্বাণু যেটা আছে, ডিম্বাণুটা এটা বড়ই থাকে, ঠিক আছে, ডিম্বাণুটা বড়ই থাকে, ঠিক আছে, ডিম্বাণুটা বড়ই থাকে এবং ডিম্বাণুটা বড় থাকে এবং ডিম্বাণুটা হচ্ছে নিশ্চল থাকে, ডিম্বাণুটা বড় এবং হচ্ছে নিশ্চল থাকে এবং এখানে যে শুক্রাণুটা থাকে, শুক্রাণুটা ছোট থাকে, ছোট থাকে বা এটা সচল, ছোট থাকে বাট সে সচল থাকে, ঠিক আছে, সে ছোট বাট সে হচ্ছে সচল, ঠিক আছে, সচল। তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, ওকে মাঝে কি দাঁড়াইলো আসলে, ওকে মাঝে দাঁড়ালো হচ্ছে ডিম্বাণুটা বড় এবং সে নিশ্চল, নিশ্চল মানে হচ্ছে সে চলাচল করতে পারে না, বড় এবং হচ্ছে সে নিশ্চল, নিশ্চল মানে কি সে চলাচল করতে পারে না, ঠিক আছে, চলাচল করতে পারে না, ওকে, চলাচল করতে পারে না, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, সে বড় এবং সে হচ্ছে নিশ্চল, তার মানে কি সে চলাচল করতে পারে না, চলাচল করতে পারে না। বাট এই শুক্রাণুটা সে হচ্ছে ছোট কিন্তু সে হচ্ছে সচল, তার মানে সে চলাচল করতে পারে, তার মানে সে চলাচল করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে সে আসলে ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং তাকে নিষিক্ত করে, ঠিক আছে, তাকে নিষিক্ত করতে পারে, ওকে, তাকে কি করতে পারে, নিষিক্ত করতে পারে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা। তাহলে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো যে এখানে আমরা তিন ধরনের প্রজনন দেখতে পেলাম। একটা হচ্ছে আইসোগেমি, আইসো মানে হচ্ছে একই, তার মানে এদের সাইজটা যেটা আমরা শুক্রাণু বলতেছি, এটার যে সাইজ, ঠিক আছে, এটার যে সাইজ এবং এই জায়গায় যে ডিম্বাণু বলতেছি এদের সাইজটা প্রায় সেম, ঠিক আছে, এদের সাইজটা প্রায় সেম, ওকে, এটা হচ্ছে আইসোগেমি, ওকে। আর অ্যানাইসোগেমিতে আমরা মেনলি দেখি যে শুক্রাণুটা হচ্ছে ছোট, ঠিক আছে, শুক্রাণুটা এটা হচ্ছে ছোট শুক্রাণু এবং এটা হচ্ছে বড় ডিম্বাণুটা হচ্ছে একটু বড় সাইজে বড় হয়, ঠিক আছে, বড় হয়, অ্যানাইসোগেমি, ঠিক আছে, অ্যানাইসোগেমি, ওকে। তো এই জায়গায় আসলে এটা হচ্ছে আমাদের এতটুকু হইলে আমাদের অ্যানাইসোগেমি, ঠিক আছে, অ্যানাইসোগেমি। বাট উগেমিতে খেয়াল করো, উগেমিতে এই শুক্রাণুটা ছোট এবং তার আরেকটা বৈশিষ্ট্য অ্যাড হয়, সেটা হচ্ছে সে সচল, ঠিক আছে, আর ডিম্বাণুটা বড় এবং সে হচ্ছে নিশ্চল, ঠিক আছে, বড় এবং হচ্ছে নিশ্চল। বুঝতে পারছো কিনা বলো, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা বলো, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। ওকে, তো অ্যানাইসোগেমিতে কি কাহিনী ঘটে যে এই জায়গায় আমরা সচলতার কথা বলছি, তো অ্যানাইসোগেমিতে হইতে পারে কি যে দুইটাই সচল হতে পারে, ধরো এই শুক্রাণু এটা সচল হতে পারে, ডিম্বাণু এটাও সচল হতে পারে, ঠিক আছে, এটা সচল হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই তোমার হচ্ছে যে এই যে ডিম্বাণুটা থাকে, ঠিক আছে, এটা অনেকাংশ ক্ষেত্রে নিশ্চল হতে পারে, ঠিক আছে। তাহলে অ্যানাইসোগেমিতে সব কিছু হতে পারে, অ্যানাইসোগেমিতে তোমার শুক্রাণুটা সচল হতে পারে, ডিম্বাণুটা সচল হতে পারে, ঠিক আছে, ডিম্বাণুটা সচল হতে পারে, ঠিক আছে। বা কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে যে
এই শুক্রাণু সচল হতে পারে বা ডিম্বাণু নিশ্চল হতে পারে, তখন ওটাকে আমরা বলতে পারি হচ্ছে উগ্যামাস। ঠিক আছে, উগ্যামাস। তাই উগ্যামাসের ক্ষেত্রে এটা সচল বা সে হচ্ছে নিশ্চল। বাট অ্যানাইসোগেমিতে এটাও সচল হতে পারে, এটাও সচল হতে পারে। ওকে, সচল হতে পারে। বুঝছো কিনা বলো? ওকে, কোনো প্রশ্ন আছে? বলো। ওকে, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, মোবাইলেই চার্জ নাই। ওকে, তো মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে যে আইসোগ্যামাসে এই দুইটা জিনিসই সেম। ঠিক আছে, দুইটা জিনিসের সাইজ সেম, একই আকৃতির। অ্যানাইসোগ্যামিতে ডিম্বাণুটা হচ্ছে বড়, শুক্রাণুটা হচ্ছে ছোট। ওকে, ছোট। আর ওগ্যামিতে ডিম্বাণুটা বড় এবং হচ্ছে নিশ্চল, বড় এবং হচ্ছে নিশ্চল, শুক্রাণুটা ছোট এবং হচ্ছে সচল। ওকে, এই জন্য শুক্রাণুটা দৌড়ায় তাকে তাকে নিষিক্ত হওয়ার জন্য তার কাছে যায়। ওকে, তাহলে তুমি চিন্তা করতে পারো যে অ্যানাইসোগ্যামি ওগ্যামির ভিতরে একটা যদি পার্থক্য বলি তাহলে কি হতে পারে, যে অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে এটা বড় এটা ছোট। ঠিক আছে, এখানেও সেম, ওগ্যামিতে এটা বড় এটা ছোট। বাট এখানে একদম ফিক্সড যে এই উগ্যামাস যেটা আছে এটা হচ্ছে বড় থাকবে এবং হচ্ছে নিশ্চল থাকবে, সে চলাচল করতে পারবে না। বাট অ্যানাইসোগ্যামিতে, ঠিক আছে, অ্যানাইসোগ্যামিতে এরাও চলাচল করতে পারবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরাও চলাচল করতে পারে। ঠিক আছে, অ্যানাইসোগ্যামিতে। এবং কিছু স্পেশাল কেসে দেখা যায় যে এই ডিম্বাণুটা তারা চলাচল করতে পারে না, সেক্ষেত্রে তখন এটাকে আমরা ওগ্যামাসও বলতে পারি। তখন সেটাকে আমরা কি কিসে কনভার্ট হয়ে যাবে, সে ওগ্যামাসে কনভার্ট হয়ে যাবে। বাট নর্মাল স্বাভাবিক অবস্থায় যখন এও চলনশীল সেক্ষেত্রে আমরা এটাকে স্পেশাল আলাদা নামে ডাকি, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। ঠিক আছে, অ্যানাইসোগ্যামি। বাট যদি আমি স্পেসিফিক্যালি বলি অ্যানাইসোগ্যামি বলতে আসলে ঠিক কতটুকু পার্টকে বোঝায়, অতটুকু পার্টকে বোঝায় যে যেখানে তোমার হচ্ছে যে ডিম্বাণুটা বড় হবে এবং শুক্রাণুটা ছোট হবে। ঠিক আছে, আর এই জায়গায় এরা দুজনে কি হতে পারবে, সচল হতে পারে। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ডিম্বাণুটা নিশ্চল থাকে, সেক্ষেত্রে জিনিসটা কনভার্ট হয়ে যাবে কিসে, ওগ্যামাসে। ঠিক আছে, ওগ্যামি, তখন এটা হয়ে যাবে কি ওগ্যামাস। তখন এটাকে আমরা অ্যানাইসোগ্যামাস না বলে এটাকে আমরা ওগ্যামাসও বলতে পারি। ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলতে পারি, ওগ্যামাসও বলতে পারি। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যানাইসোগ্যামাস, এটা অ্যানাইসোগ্যামাস, ঠিক আছে, অ্যানাইসোগ্যামাস বা হচ্ছে ওগ্যামাস, ঠিক আছে, এর ভিতরে যদি নর্মাল অবস্থায় ডিম্বাণুটা, ঠিক আছে, ডিম্বাণুটা যদি তোমার সচল না থেকে নিশ্চল হয়ে যায়, তখন অ্যানাইসোগ্যামাসটা কিসে কনভার্ট হবে, ওগ্যামাসে কনভার্ট হবে। ঠিক আছে, ওগ্যামাসে কনভার্ট হবে। ঠিক আছে, ওগ্যামাসে কনভার্ট হবে। অ্যানাইসোগ্যামাসটা কিসে কনভার্ট হবে, ওগ্যামাসে কনভার্ট হবে। ওকে, তার মানে হচ্ছে ওগ্যামাসটা কি, অ্যানাইসোগ্যামাসের এক ধরনের টাইপ। ঠিক আছে, আমরা এটা বলতে পারি যে ওগ্যামাসটা হচ্ছে অ্যানাইসোগ্যামাসের এক ধরনের টাইপ। আচ্ছা, যাই হোক, এটা তোমরা বুঝতে পারবা। ওকে, তারপর আসো, তাহলে আবৃতবীজীর উদ্ভিদের যৌন প্রজননটা কোন ধরনের, ওগ্যামাস ধরনের। ঠিক আছে, তাহলে এখানে যে ডিমটা থাকে, এই ডিমটা হচ্ছে বড় থাকে এবং নিশ্চল থাকে। আর যে শুক্রাণুটা থাকে এটা থাকে হচ্ছে ছোট, এটা থাকে হচ্ছে ছোট এবং হচ্ছে সচল। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে এরা হচ্ছে ছোট এবং হচ্ছে সে চলাচল করতে পারে। আচ্ছা, যাই হোক, এবার দেখো রেণুস্থলী বা পরাগরেণুর পরিস্ফুটন। এবার আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটাতে গেলে, কি করতে হবে বলতো? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাতে গেলে আমাকে প্রথমে শুক্রাণু তৈরি করতে হবে, তাই না? আমাকে প্রথমে কি তৈরি করতে হবে বলো তো দেখি? শুক্রাণু তৈরি করতে হবে, এবং এর পরবর্তীতে আমার কি তৈরি করতে হবে, ডিম্বাণু তৈরি করতে হবে। ঠিক আছে, এই দুইটা তৈরি করার পর তারপর না আমি দুইটাকে লাগাবো। ঠিক আছে, মানে হচ্ছে মিলন ঘটাবো। ঠিক আছে, তো এই দুইটাকে যখন আমি যোগসূত্র করব, ঠিক আছে, যখন এদের দুইটার মিলন হবে
তো এই দুটো মিলন হওয়ার আগে আমাকে শুক্রাণু তৈরি করতে হবে এবং এরপরে আমাদের ডিম্বাণু তৈরি করতে হবে, এরপরে এদের ফিউশন হবে, ঠিক আছে, এদের ফিউশন হবে, তারপরে ভ্রূণ সৃষ্টি হবে। ওকে, তাহলে প্রথমে চলে আসি আমরা পরাগরেণুর পরিস্ফুটন, ঠিক আছে, পরাগরেণুর পরিস্ফুটন, ঠিক আছে, পরাগরেণুর পরিস্ফুটন। ওকে, হ্যাঁ হ্যাঁ, উদ্ভিদে বার্ডিংও হয়, ঠিক আছে, উদ্ভিদে বার্ডিংও হয়, এটাও আমি বলবো, ঠিক আছে, ওয়েট করো, শেষ করি আগে চ্যাপ্টারটা। ওকে, তারপর দেখো এখন ফুলের স্তবক কি কি থাকে। ওকে, ফুলের স্তবক কি কি থাকে, তো ফুলের স্তবক তোমরা ছোটবেলায় 5টা পড়ছো, অনেকে 5টা পড়ছো, ঠিক আছে, বাট এই লেভেলে, এই ইন্টারমিডিয়েট লেভেল তুমি পড়বা ফুলের স্তবক হচ্ছে 4টা, ঠিক আছে, ফুলের স্তবক কয়টা, ফুলের স্তবক হচ্ছে তুমি পড়বা হচ্ছে 4টা, তুমি এই লেভেলে 4টা স্তবক পড়বা, ঠিক আছে, 4টা স্তবক পড়বা। যেমন বাইরের দিকে পড়বা হচ্ছে বৃতি, বৃতি, ঠিক আছে, কি কি স্তবক পড়বা, বৃতি পড়বা, তারপর হচ্ছে দল পড়বা, দল, ঠিক আছে, তারপরে পড়বা হচ্ছে পুংস্তবক, পুংস্তবক পড়বা এবং হচ্ছে স্ত্রীস্তবক পড়বা, ঠিক আছে, পুংস্তবক পড়বা এবং হচ্ছে কি স্ত্রীস্তবক পড়বা, ঠিক আছে। মেইনলি স্তবক বলতে আসলে কি বোঝায়, স্তবক বলতে আসলে একটা পুষ্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট বোঝায়, ঠিক আছে, এখানে লেখাই যায় না। স্তবক বলতে একটা পুষ্প বা হচ্ছে একটা ফুলের গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট বোঝায়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট বোঝায়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের পুষ্পের ক্ষেত্রে বা ফুলের ক্ষেত্রে আমরা নর্মালি এই লেভেলে মনে রাখবো যে আমরা 4টা স্তবক পাই, যা 4টা গুরুত্বপূর্ণ 4টা অংশ পাই, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বৃতি, দল, পুংস্তবক এবং হচ্ছে স্ত্রীস্তবক। তো এখন যদি আমি বইতে আগে একটু দেখাই তোমাদেরকে কোন কোন জায়গায় কি কি, ঠিক আছে, এই জায়গায় খেয়াল করো, ঠিক আছে, এই জায়গায় এই চিত্রটা তুমি খেয়াল করো, আগে এই চিত্রটাই খেয়াল করো, এখানে একটা ফুল দেখাইছে, ঠিক আছে, একটা ফুল দেখাইছে। ওকে, এই জায়গায় এই অংশটাকে তারা বলতেছে, এই অংশটাকে তারা বলতে পুষ্পাক্ষ, ঠিক আছে, পুষ্পাক্ষ। এটাকে যদি আমি ভাঙি, এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, একটা হচ্ছে পুষ্প, একটা হচ্ছে পুষ্প এবং আরেকটা হচ্ছে অক্ষ, ঠিক আছে। এটা যদি আমি ভাঙি তাহলে কি পাবো, একটা হচ্ছে পুষ্প, একটা হচ্ছে অক্ষ। তার মানে যে অক্ষের উপর যে অক্ষ বা হচ্ছে যে লাঠি, যে অক্ষ, এটা একটা অক্ষ, ঠিক আছে, একটা লাঠি, ঠিক আছে, লাঠি বলছি মানে এটা অক্ষ বা হচ্ছে চিন্তা করে এটাই একটা অক্ষ। তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে একটা অক্ষ, ঠিক আছে, এই অক্ষের উপরে এই সম্পূর্ণ ফুলটা, এই অক্ষের উপরে এই সম্পূর্ণ ফুলটা অবস্থান করতেছে, তাহলে এই অক্ষটাকে বলবো পুষ্পের অক্ষ বা হচ্ছে ফুলের অক্ষ। ওকে, এবার আসুন, এবার প্রথমে খেয়াল করো, প্রথমে হচ্ছে আমরা বলছি যে বৃতি একটা ফুলের স্তবক, স্তবক মানে কি ফুলের একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে, এগুলোকে বলা হয় স্তবক। তাহলে এখন দেখো এই যে বৃত্তাংশ যেগুলো আছে, বৃত্তাংশ যেগুলো আছে, যে এইটা এই পাশে যেটা দেখাচ্ছে ফুলের বৃতি, ঠিক আছে, বৃতি, ঠিক আছে, বৃতি, বৃত্তির একটা অংশ বা একটা বৃতি বা বৃত্তির একটা অংশ যেটাকে আমরা বৃত্তাংশ বলতে পারি, ঠিক আছে, এই পাশে বৃতি, এই পাশেও বৃতি, ঠিক আছে, বৃত্তির একটা অংশ, এটাকে বলবো কি বৃত্তাংশ, ঠিক আছে, বৃত্তাংশ। তাহলে এবার এই জায়গায় এই যে বৃতি, এই পাশে এবং এই পাশে, এটা হচ্ছে বৃতি, ঠিক আছে, এটা আমরা বৃতি বলি বাংলাতে। ওকে, বৃতি। ওকে, এবার আসো, এবার খেয়াল করো দল, দলমণ্ডল, এই জিনিসটা কি দলমণ্ডল, দলমণ্ডল যে কথাটা আমি বলছি বা দল কথাটা বলছি, এটা তোমরা নগ্নবীজি আবৃত্তিবীজি পড়ার সময় খুব সুন্দরভাবে পড়ছো, তাও আমি একটু বলে দিই যে এই যে পাপড়ি দেখছো, এই যে এটা হচ্ছে একটা ফুলের পাপড়ি, ঠিক আছে, এরপরে আরও একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে, তাই না, এরপরে এই জায়গায় আরও একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে, এরপর আরও একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে, এরপরে আরও একটা ফুলের পাপড়ি তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে পাপড়িগুলা, ফুলের পাপড়িগুলা, এই সবগুলো একসাথে মিলে তৈরি করতেছে কি দলমণ্ডল, তাই না। এই সবগুলা পাপড়ি একসাথে মিলে তৈরি করতেছে কি, এই সবগুলা পাপড়ি একসাথে মিলিত হয়ে তৈরি করতেছে কি বলো, তৈরি করতেছে হচ্ছে দলমণ্ডল। তাহলে দলমণ্ডলের ভিতরে অনেকগুলো পাপড়ি আছে, তাই না, এই যে এই অংশটা এই পর্যন্ত এটা একটা পাপড়ি, তারপর এখান থেকে এই পর্যন্ত এটা একটা পাপড়ি এবং এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে পাপড়ি, এগুলো সবগুলো মিলে দলমণ্ডল তৈরি করতেছে। ওকে, তারপর দেখো, তারপর তোমার পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে, তাই না, পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে। এখন খেয়াল করো যে পুংস্তবকের ভিতরে অনেকগুলো পুংকেশর আছে, তাই না, এই দেখো এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সম্পূর্ণ পুংকেশর, ঠিক আছে, এই সম্পূর্ণ অংশ এটা হচ্ছে একটা সম্পূর্ণ পুংকেশর। তারপর এখানে দেখো, এখানে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে একটা পুংকেশর, এটা হচ্ছে একটা পুংকেশর, তাই না, এটা হচ্ছে একটা পুংকেশর। তাহলে এই পুংকেশরগুলা মিলে, ঠিক আছে, এই পুংকেশরগুলা মিলে তৈরি করা হচ্ছে পুংস্তবক,
ঠিক আছে, তাহলে একটা পুংস্তবকে এরকম অনেকগুলা তোমার হচ্ছে যে পুংকেশর থাকতে পারে, ঠিক আছে, অনেকগুলো পুংকেশর থাকতে পারে। তাহলে এখানে একটা সম্পূর্ণ অংশটা পুংকেশর, ঠিক আছে, এগুলো দেখার দরকার, এগুলো পরে দেখবা। এই সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশ এটা হচ্ছে পুংকেশর। এরকম অনেকগুলো পুংকেশর থাকে একটা পুষ্পে বা হচ্ছে ফুলে, একটা ফুলে থাকে। তো সবগুলা পুংকেশর মিলেই তোমার হচ্ছে পুংস্তবক তৈরি করে। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে একটা ফুলের ভিতরে যে এই মাঝখানে যে অংশটা থাকে না, মাঝখানে যে অংশটা থাকে দেখছো, এই মাঝখানে যে অংশটা থাকে এটাকে বলা স্ট্রিকেশন, তাই না? মাঝখানে যে অংশটা থাকে এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ট্রিকেশন। এটাকে বলা হয় স্ট্রিকেশন, ঠিক আছে, স্ট্রিকেশন। তাহলে এই স্ট্রিকেশন যেটা আছে, স্ট্রিকেশর যেটা আছে, ওকে, স্ট্রিকেশর যেটা আছে এটা এখানে একটা দেখাইছে, তো এটার সংখ্যাও একাধিক হতে পারে, একের বেশি হতে পারে, ঠিক আছে। এই যে সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে একটা স্ট্রিকেশর, তো এটার সংখ্যা এই ফুলের ক্ষেত্রে একটা দেখাইছে, বাট এটার সংখ্যা একাধিক হতে পারে, একের বেশি হতে পারে, ঠিক আছে। এখানে এই যে জিনিসটা দেখাচ্ছে এটা একটা পুংকেশর, তাই না? এখানে যেটা দেখাচ্ছে এটা একটা কি, এটা হচ্ছে একটা পুংকেশর, ঠিক আছে, পুংকেশর। আবার এখানে যেটা দেখাচ্ছে এটাও কি একটা পুংকেশর, সম্পূর্ণ অংশটা একটা হচ্ছে পুংকেশর। এই পুংকেশরের ভিতরে আবার পার্ট পার্ট ভাগ করা থাকে, যেটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। বাট আপাতত দেখো পুংকেশর, তাহলে এই চারটা অংশ হচ্ছে একটা পুষ্প বা হচ্ছে একটা ফুলের, ঠিক আছে, একটা পুষ্প বা হচ্ছে একটা ফুলের মেইন স্তবক। মেইন স্তবক মানে কি? মেইন পার্টসগুলা, ঠিক আছে, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস, ঠিক আছে, এগুলো হচ্ছে স্তবক। ওকে, এবার খেয়াল করো, আমি যদি এই জিনিসটা, আমি একটা সুন্দর একটা চিত্র দেখাই, এই জায়গায় আমি একটা স্লাইড নিয়েছিলাম, ঠিক আছে, এই যে এই স্লাইডটা খেয়াল করো, এখানে স্লাইড নিয়েছিলাম আমি, যে এই জায়গায় পাতা দেখাচ্ছে, লিফ বা হচ্ছে পাতা দেখাচ্ছে, খুব ভালো কথা, পাতা দেখাচ্ছে, খুব কিছু এগুলো নিয়ে দেখার কিছু না। এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় তুমি খেয়াল করো, জাস্ট একটা জিনিসই খেয়াল করবা এই জায়গায়, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই জায়গায় এই যে পার্টটুকু, এই যে এখানে সবুজ করে দিছে পার্টটুকু, ঠিক আছে, সবুজ করে দিছে এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু এটা কি? এটা আসলে বৃতি, তাই না? এটা হচ্ছে আমাদের বৃতি বা হচ্ছে বৃত্তাংশ বা বৃতির একটা অংশ, বা এটা হচ্ছে আমাদের বৃতি। ওকে, বৃতি, জাস্ট বাংলা নামটা এখন খেয়াল করো, ইংলিশ নামটা নিয়ে এত পেন খাওয়ার দরকার নেই। ওকে, এবার ফুলটা হচ্ছে একটা অক্ষের উপর দাঁড়ায় আছে, তাই না? একটা অক্ষের উপর দাঁড়ায় আছে পুষ্পটা, এটা হচ্ছে পুষ্পর অক্ষ, ঠিক আছে, অক্ষ। এবার খেয়াল করো এই জায়গায় গোলাপি কালার, ঠিক আছে, গোলাপি কালার তুমি অনেকগুলা পাপড়ি দেখতে পাইছো, ঠিক আছে, পাপড়ি দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো পাপড়ি দেখতে পাচ্ছ। তো এই পাপড়িগুলা একসাথে মিলে আসলে দলমণ্ডল তৈরি করতেছে, তাই না? এই পাপড়িগুলা সবগুলো একসাথে মিলে, পাপড়ি সবগুলো একসাথে মিলে তৈরি করতেছে আমাদেরকে দলমণ্ডল, ঠিক আছে। এখানে ইংলিশ নাম বহুত কিছু দেওয়া আছে, এগুলো নিয়ে এখন পেন খাওয়ার দরকার নাই, ঠিক আছে, বাংলা নামগুলোই পড়ো, ঠিক আছে, বাংলা নামগুলোই পড়ো। ওকে, দলমণ্ডল। ওকে, এরপর তুমি খেয়াল করো, এরপর এই যে একটা অংশ না, এই যে একটা অংশ, সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশ, ঠিক আছে, এখানে এই যে একটা সম্পূর্ণ অংশ, এখানে এই যে একটা সম্পূর্ণ অংশ, এই যে একটা সম্পূর্ণ অংশ, ঠিক আছে, এই যে একটা সম্পূর্ণ অংশ, ঠিক আছে, সম্পূর্ণ অংশ, ঠিক আছে, এই যে সম্পূর্ণ অংশ, এটা একটা সম্পূর্ণ অংশ, এটা একটা সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশকে আমরা কি বলি? এই সম্পূর্ণ অংশকে আমরা বলি এক ধরনের পুংকেশর, ঠিক আছে, একটা পুংকেশর, একটা পুংকেশর, ঠিক আছে। এখানে এই যে সম্পূর্ণ অংশ, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এখানে এটা একটা পুংকেশর, এই জায়গায় এখানে আরেকটা আছে একটা পুংকেশর, সবগুলা হচ্ছে পুংকেশর। এবং এই সবগুলা পুংকেশর মিলে ফুলের একটা স্তবক বা হচ্ছে প্রধান একটা অংশ তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে পুংস্তবক, তাই না? এই অনেকগুলো পুংকেশর যখন একসাথে আসে, যখন অনেকগুলো থাকে, তখন ফুলের একটা স্তবক বা ফুলের একটা পার্ট তৈরি হয়, গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে পুংস্তবক। এরপর খেয়াল করো, এরপরে এই যে একটা সম্পূর্ণ একটা অংশ, এই যে একটা সম্পূর্ণ একটা অংশ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পুংকেশর, স্ট্রিকেশন, মাঝখানে, ঠিক আছে, মাঝখানে থাকে হচ্ছে মেয়ে, মাঝখানে মেয়ে, চারদিকে ছেলে, ঠিক আছে। তাহলে মেয়েদেরকে সবসময় বেষ্টন করে রাখতে ছেলেরা। ওকে, তো মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে আমাদের স্ট্রিকেশর, ঠিক আছে, স্ট্রিকেশর, এটা হচ্ছে আমাদের স্ট্রিকেশর। এবং এরকম স্ট্রিকেশর আরও থাকতে পারে, একের বেশি থাকতে পারে, এখানে একটা দেখাইছে, ঠিক আছে, অনেকগুলো থাকতে পারে, একাধিক থাকতে পারে, একের বেশি থাকতে পারে। এই স্ট্রিকেশরগুলো মিলে একটা গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে আমাদের পুষ্পের ভিতরে, যেটাকে বলি আমরা স্ত্রীস্তবক, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্ত্রীস্তবক। ওকে, স্ত্রীস্তবক। ওকে, ওকে, ঠিক আছে, স্ত্রীস্তবক। এরপর আমরা একটা জিনিস আলোচনা করছি, যে এই জায়গায় এই যে আইসোগেমি, দেখো আইসোগেমে দুইটা গ্যামাস, ঠিক আছে, দুইটা গ্যামিট, ঠিক আছে, গ্যামিট মানে তো তুমি বুঝতে পারছো, গ্যামিট বলতে এখানে শুক্রাণু আর ডিম্বাণুর কথা বলতেছে। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে সেম, আইসো বা হচ্ছে দুইটা হচ্ছে একই সাইজের। ওকে, এবার দেখো অ্যানাইসো, তার মানে হচ্ছে এদের মধ্যে সাইজের একটু পার্থক্য আছে, অ্যানাইসো। তাহলে এই যে স্ট্রিগ্যামিটটা, এটা একটু বড়, দেখছো, স্ট্রিগ্যামিটটা এটা একটু বড়,
ঠিক আছে, স্টেরোগ্যামিট বা হচ্ছে ডিম্বাণুটা একটু বড়, ঠিক আছে, ডিম্বাণুটা বড় এবং শুক্রাণুটা হচ্ছে একটু ছোট, শুক্রাণুটা একটু ছোট। এক্ষেত্রে যে জিনিসটা হয়ে গেছে, এখানে যে জিনিসটা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামি, ঠিক আছে, আইসোগ্যামাস না, অ্যানাইসোগ্যামাস। ওকে, তারপর দেখো উগ্যামাস, ঠিক আছে, উগ্যামাসের ক্ষেত্রে এই যে ডিম্বাণুটা, ঠিক আছে, এই যে শুক্রাণুটা, ঠিক আছে, এই শুক্রাণুটা কি, শুক্রাণু হচ্ছে ছোট, শুক্রাণু ছোট বা হচ্ছে কিন্তু সে হচ্ছে নিশ্চল, সরি সচল, ছোট বা হচ্ছে সে হচ্ছে সচল, আর এই ডিমটা হচ্ছে নিশ্চল, ডিমটা হচ্ছে নিশ্চল এবং সে আকারে বড়, ঠিক আছে, এটা হচ্ছে উগ্যামি, ঠিক আছে, উগ্যামি। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, তাহলে ফুলের ক্ষেত্রে আমরা 4টা স্তবক পাইছি এখানে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, ঠিক আছে। বৃতি, বৃতি হচ্ছে বাইরের দিকের পার্ট, ঠিক আছে, বৃতি হচ্ছে বাইরের দিকের পার্ট। ওকে, বৃতি হচ্ছে বাইরের দিকের পার্ট, পুষ্পের বাইরের দিকের পার্ট, এটা হচ্ছে বৃতি। আর পুষ্প থাকে একটা অক্ষের উপর, যেটাকে বলা হয় পুষ্প অক্ষ, ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে পুষ্প অক্ষ। ওকে, তাহলে আমি যদি একটা জবা ফুল আঁকি, দেখো তো কেমন হয়। I am very bad at drawing, but just trying to draw. ঠিক আছে, just trying to draw something. Trying to draw something. Okay. Okay. ধরো আমি একটা জবা ফুল আঁকছি। ওকে, ধরো আমি একটা জবা ফুল আঁকছি, তো এটার ভিতরে একটা অক্ষের উপর এটা দাঁড়ায় আছে। ওকে, একটা অক্ষের উপর এটা দাঁড়ায়, ধরো এখানে একটা অক্ষের উপর সে দাঁড়ায় আছে, যেটাকে আমরা পুষ্পের অক্ষ বলবো, ঠিক আছে, পুষ্পের অক্ষ বলবো। ওকে, পুষ্পের অক্ষ বলবো। ওকে, পুষ্পের অক্ষ বলবো। আর এই জায়গায় যে একটা বাইরের দিকে বের হয়ে আসছে, এটা কি বৃতি, তাই না, বৃতি। এই যে এগুলো হচ্ছে পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা পাপড়ি, পাপড়ি, সবগুলা পাপড়ি, ঠিক আছে, এগুলা মিলে তোমার দলমণ্ডল তৈরি করছে, তাই না, এগুলা মিলে তোমার কি তৈরি করতেছে, দলমণ্ডল তৈরি করতেছে, অনেকগুলা পাপড়ি মিলে দলমণ্ডল তৈরি করতেছে। ওকে, দলমণ্ডল তৈরি করতেছে। ওকে, তো এটার ভিতরের দিকে তোমার হচ্ছে, ভিতরের দিকে তো আমি আর দেখতে পাচ্ছি না, ভিতরের দিকের এই জায়গায়, ঠিক আছে, ভিতরের দিকের এই জায়গায় তোমার হচ্ছে যে একটা ভিতরের দিকে কি থাকবে বলো, একটা ভিতরের দিকে এরকম একটা বা অনেকগুলা স্ত্রী কেশর থাকতে পারে, একটা বা অনেকগুলা স্ত্রী কেশর থাকতে পারে। ওকে, এবং এই স্ত্রী কেশরের চারদিকে, এরকম একটা স্ত্রী কেশর থাকতে পারে চারদিকে, ঠিক আছে, স্ত্রী কেশরের চারদিকে এক বা একাধিক, এটা একটা দেখাইছি বাট এটার সংখ্যা একাধিকও হতে পারে, ঠিক আছে, এটা চারদিকে তোমার থাকবে। এগুলো কি, এটা হচ্ছে সম্পূর্ণ অংশটা কি, একটা পুংকেশর, তাই না, সম্পূর্ণ অংশটা হচ্ছে কি, পুংকেশর। ওকে, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি, পুংকেশর। তাহলে এই সম্পূর্ণ অংশটা, এটা হচ্ছে একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, ভিতরের দিকে অংশ এটা হচ্ছে স্ত্রীকেশর, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ফুল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফুল। 20 মিনিট, ঠিক আছে। তো জাস্ট আমি আঁকলাম, ঠিক আছে, একটা জিনিস আঁকলাম। ওকে, এর পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আমাকে বলো এ পর্যন্ত বুঝছো কিনা। সবাই একটু কমেন্ট করো।
ওকে ওকে এরপরে চলো, ঠিক আছে। এরপর দেখো, ওকে এবার এই জায়গায় আমরা হচ্ছে পরাগরেণু নিয়ে কথা বলবো, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে পরাগরেণু নিয়ে কথা বলবো, ওকে পরাগরেণু নিয়ে কথা বলবো। তাহলে এখন তুমি খেয়াল করো, হ্যাঁ এই জায়গায় একটু দেখো, হ্যাঁ ওকে একটু খেয়াল করো, ঠিক আছে একটু খেয়াল করো। তো একটা পুংকেশর, ঠিক আছে, এই যে একটা পুংকেশর, তো এই পুংকেশরটাকে, ঠিক আছে, এই পুংকেশরটাকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, এই পুংকেশরকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে আমি কি কি জিনিস পাবো এখানে, ঠিক আছে, এখানে কি কি জিনিস পাবো একটু খেয়াল করো। এই পুংকেশরকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে আমি এখানে কি কি জিনিস পাবো দেখো। ধরো এটা একটা পুংকেশর, ঠিক আছে, একটা পুংকেশরকে আমি আলাদা করে নিয়ে আসলাম, ঠিক আছে, একটা পুংকেশরকে আমি আলাদা করে নিয়ে আসলাম, ওকে আচ্ছা। হুম হুম ওকে এবার দেখো, এবার খেয়াল করো, এই দুইটা পুংকেশরকে আমি যখন আলাদা করে নিয়ে আসবো, ঠিক আছে, তখন এর উপরের দিকে যে পার্টটুকু থাকে, এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে পরাগধানী, ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পরাগধানী, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে পরাগধানী, ঠিক আছে। আর এই যে নিচের দিকে দণ্ডের মতো যে গঠনটা থাকবে, এটাকে বলা হয় পুংদণ্ড, ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পুংদণ্ড, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, পুংদণ্ড, ওকে। আর এই যে পরাগধানী যেটা আছে, যার ভিতরে পরাগরেণু থাকে, এই পরাগধানীর ভিতরে একটা বাঘ থাকে, দেখো এই লাল, ঠিক আছে, একটা যোজনী থাকে, মানে এই পাশের অংশ পরাগধানী, এই পাশের অংশ এবং এই পাশের অংশ, এই দুইটা অংশকে কানেক্ট করে বা যোগ করার জন্য একটা এরকম একটা পার্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে, মানে এই দুইটা অংশকে যুক্ত করে এই পার্টটাকে বলা হয় হচ্ছে যোজনী, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে যোজনী বা হচ্ছে কানেক্টর, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে যোজনী বা হচ্ছে কানেক্টর, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে যোজনী বা হচ্ছে কানেক্টর, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে যোজনী বা হচ্ছে কানেক্টর, ওকে কানেক্টর, ওকে আচ্ছা। কানেক্টর বা আমাদের বইতে দেওয়া আছে হচ্ছে কানেকটিভ, ঠিক আছে, এটা কানেক্টর হওয়ার কথা, বাট আমাদের বইতে যেহেতু কানেকটিভ দেওয়া আছে, আমরা এটা কানেকটিভ পড়বো, ঠিক আছে, এটাকে আমরা কানেকটিভই পড়বো, ওকে কানেকটিভই পড়বো, আমাদের বইতে কানেকটিভ দেওয়া আছে, ওকে। তাহলে দেখো পরাগধানী, এটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যান্থার, ঠিক আছে, পরাগধানী এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে অ্যান্থার, ঠিক আছে, এটাকে ইংলিশে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্থার, ঠিক আছে। আর পুংদণ্ড এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফিলামেন্ট, পুংদণ্ড এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফিলামেন্ট, পুংদণ্ড এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে, ফিলামেন্ট এই জিনিসটা থাকে, ওকে এই জিনিসটা থাকে, ওকে। এরপর আমরা কি করছি, এরপর আমরা কি করছি দেখো, এরপর হচ্ছে এই যে এই পার্টটুকু, এই সম্পূর্ণ পার্টটুকু একটা পুংকেশর, তাই না, এই সম্পূর্ণ পার্টটুকুকে আমরা কি বলছি, একটা পুংকেশর বলছি, পুংকেশর বলছি, এই সম্পূর্ণ পার্টটাকে আমরা পুংকেশর বলছি, ঠিক আছে। এর ভিতরে এই যে পরাগধানী যে অংশটুকু থাকে, পরাগধানী, ওকে, এই জায়গায় যে পরাগধানী অংশটা থাকে, হ্যাঁ এই জায়গায় যে পরাগধানী অংশটা থাকে, ঠিক আছে, এই পরাগধানীর একটা অংশ যদি আমি মাঝখানে কেটে দিই, ঠিক আছে, পরাগধানীর এই জায়গাটা মাঝখানে এই জায়গাটা যদি আমি কেটে দিই, ঠিক আছে, পরাগধানীর ওই জায়গাটা যদি আমি কেটে দিই, ঠিক আছে, ধরো এই জায়গা আমি কেটে দিলাম, পরাগধানীর এই জায়গাটা যদি আমি কেটে দিই, তাহলে আমি আসলে কি দেখতে পাবো, ঠিক আছে, পরাগধানীর এই জায়গাটা যদি আমি কেটে দেই, তখন আমি কি দেখতে পাবো, ঠিক আছে, কি দেখতে পাবো দেখো। তাহলে পরাগধানীর অংশটা যদি আমি কেটে দেই, ঠিক আছে, ধরো এরকম একটা জায়গা আমি কেটে দিলাম, তখন আমি আসলে এরকম একটা, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তার মানে কি হয়েছে খেয়াল করো, এই যে এই পার্টটা যেটাকে আমি পরাগধানী বলতেছি, ওকে, এটাকে আমি পরাগধানী বলতেছি, এই পরাগধানী দেখো, এই যে এই অংশটাকে আমি কেটে দিয়েছি, ঠিক আছে, এই মাঝখানে এই অংশটা কেটে দিয়েছি, ঠিক আছে, যোজনী মানে তো বুঝছো, যে মাঝখানে যে পার্টটা থাকে এটা হচ্ছে যোজনী, এই পাশের পরাগধানী এই পাশের পরাগধানী, দুইটা অংশকে যুক্ত করছে, এটা হচ্ছে যোজনী। এই জায়গায় যদি আমি কেটে দিই, ঠিক আছে, এই জায়গায় যদি আমি কেটে দেই, ঠিক আছে, এই জায়গায় যদি আমি কেটে দেই, তখন এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাবো, ওকে, এরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাবো, ওকে আচ্ছা, চারকোনা একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, চারকোনা একটা স্ট্রাকচার দেখতে পাবো, ওকে। দেখো
এখন এই চার কোণা স্ট্রাকচারের ভিতরে তোমার প্রত্যেকটা কোণা দেখো, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, ঠিক আছে, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা এবং এই পাশে একটা কোণা, ঠিক আছে, এরকম চারটা কোণা দেখতে পাবো, ঠিক আছে, চারটা কোণা দেখতে পাবো, চারটা কোণা। ওকে, তো এটাকে যদি আমি আলাদা করে আঁকি, ঠিক আছে, এইটা এখানে যদি আমি কেটে দেই তাহলে আমি কেমন দেখতে পাবো, একটা চার কোণা একটা স্ট্রাকচার দেখতে পাবো। এরকম চার কোণা একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে, এটাকে চার কোণা হয়েছে, সুন্দর করে আঁকি। ঠিক আছে, এরকম একটা চার কোণা একটা স্ট্রাকচার দেখতে পেলাম। ওকে, এবং প্রত্যেকটা কোণায় কিছু কোষ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কোণায় কিছু কোষ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কোণায় ধরো এই জায়গায় কিছু কোষ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কোণায় কি থাকবে, প্রত্যেকটা কোণায় ভিতরে দিয়ে কিছু কোষ থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এখানে প্রত্যেকটা কোণায় যে কোষগুলো থাকবে, ঠিক আছে, এই কোষটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে। এই কোষগুলা প্রত্যেকটা কোণায় চারটা কোণা থাকতেছে, তাই না? এই যে এটাকে যখন আমি কাটতেছি, এই অংশটাকে যখন আমি কাটতেছি, তখন এরকম একটা স্ট্রাকচার বা হচ্ছে গঠন পাইছি, যার চারটা কোণার ভিতরে প্রত্যেকটা কোণায় এরকম কিছু কোষ আছে, যেটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এটাকে বলা হয় হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ। তখন এই কোষগুলোকে আমরা বলি কি, আর্কিস্পোরিয়াল কোষ। তখন এটাকে আমরা বলি কি, আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ। এবং এই কোষগুলোতে তোমার সাইটোপ্লাজমগুলো খুব ঘন হয়, কোষগুলো আকারে বড়, এবং কোষের ভিতরে সাইটোপ্লাজম, এই জায়গায় সাইটোপ্লাজমগুলো আছে এগুলো খুব ঘন হবে, ঠিক আছে। এই কোষের ভিতরে সাইটোপ্লাজমগুলো অনেক বড় থাকবে, ঠিক আছে, এবং এর ভিতরে নিউক্লিয়াসটাও অনেক বড় হবে, ঠিক আছে, নিউক্লিয়াসটাও অনেক বড় হবে, ঠিক আছে, নিউক্লিয়াসটা কী হবে, নিউক্লিয়াসটাও অনেক বড় হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, দেখো, ওকে, হ্যাঁ, ওকে, তো আর কি কথাটার মানে কি, দেখো, কথাটার মানে হচ্ছে ফার্স্ট, কথাটার মানে হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে যে কোষটা সবার প্রথমে আসতেছে, ঠিক আছে, যে কোষটা সবার প্রথমে আসতেছে সেটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল। কথাটার মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, কথাটার মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, কথাটার মানে হচ্ছে ফার্স্ট, তার মানে এই কোষগুলা সবার প্রথমে আসতেছে, এই আর্কিস্পোরিয়াল কোষগুলা, ঠিক আছে, এটা সবার প্রথমে আসতেছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ। তখন এর পরবর্তী ধাপে কি হয়, এই আর্কিস্পোরিয়াল কোষ যেগুলো আছে এগুলো হচ্ছে বিভাজিত হয়, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষগুলা বিভাজিত হয়, ঠিক আছে, বিভাজিত হয়। এই আর্কিস্পোরিয়াল কোষগুলা যেগুলো প্রত্যেকটা কোণায় আছে, ঠিক আছে, এগুলা বিভাজিত হয়, ঠিক আছে, বিভাজিত হয়, ঠিক আছে। এগুলা বিভাজিত হওয়ার পর খেয়াল করো কি তৈরি করে তারা, এই কোষগুলা বিভাজিত হওয়ার পর তারা এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় পরিধির দিকে, ঠিক আছে, এই জায়গায় কিছু কোষ তৈরি করে, এই জায়গায় বিভাজিত কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এই জায়গায় বিভাজিত কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এই জায়গায় বিভাজিত হয়ে কিছু কোষ তৈরি করে বাইরের দিকে, ঠিক আছে, কিছু বিভাজিত হয়ে কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে, এই যে বাইরের দিকে এই জায়গায় কিছু কোষ তৈরি করে এদেরকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, ঠিক আছে, দেয়াল কোষ। আচ্ছা, হ্যাঁ, এবং এই আর্কিস্পোরিয়াল কোষগুলা বাইরের দিকে দেয়াল কোষ তৈরি করে এবং ভিতরের দিকেও তারা কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এই জায়গাও কিছু কোষ তৈরি করে, ঠিক আছে, এই জায়গাও তারা কি তৈরি করবে, ভিতরের দিকে, একটু ভিতরের দিকে, মানে কেন্দ্র তো এই জায়গায়, ভিতরের দিক, এই জায়গায় কিছু কোষ তৈরি করবে, এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ। ওকে, তাহলে হচ্ছে
প্রথমে একদম খেয়াল করো কি জিনিসটা হলো, প্রথমে একটা কোষ ছিল, প্রথমে এক বা একাধিক, এখানে সংখ্যাটা এক বা হচ্ছে একাধিক থাকতে পারে, ঠিক আছে। এখানে আমরা একটা দিয়ে দেখাইছি যে সবার প্রথম দিকে একটা কোষ বা একাধিক কোষ থাকে, যেটাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কি মানে হচ্ছে ফার্স্ট, আর্কি মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট যে কোষটা যে স্পোর তৈরি করবে, স্পোর বা হচ্ছে রেণু তৈরি করবে, ঠিক আছে, স্পোর বা হচ্ছে রেণু তৈরি করবে, প্রথম যে কোষটা, প্রথম যে কোষ যেটা পরবর্তীতে আর্কি মানে হচ্ছে প্রথম স্পোরিয়াল সেল, মানে এই কোষগুলা সবার প্রথমে তৈরি হয় এবং এরা পরবর্তীতে কি তৈরি করবে, স্পোর বা হচ্ছে রেণু তৈরি করবে, এসব কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, ঠিক আছে, আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে সবার প্রথমে যে কোষগুলো থাকে এটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, ওকে, আর্কিস্পোরিয়াল কোষ। এবং এই আর্কিস্পোরিয়াল কোষটা হচ্ছে প্রথম কোষ, আর্কি মানে ফার্স্ট, প্রথম কোষ, যারা পরবর্তীতে তোমার কি তৈরি করবে, রেণু তৈরি করবে, ওকে, এতটুকু আমরা বুঝলাম। তো এরপরে আর্কিস্পোরিয়াল কোষটা ডিভিশন হয় বা হচ্ছে বিভাজিত হয়, বিভাজিত হয়ে এই যে এদিকে হচ্ছে পরিধির দিক, এদিকে পরিধির দিক, ঠিক আছে, এদিকে পরিধির দিক, এদিকে কিছু কোষ তৈরি করে, লাল লাল কোষ তৈরি করে, এদেরকে বলা হয় হচ্ছে দেয়াল কোষ, এদেরকে কি বলা হয়, দেয়াল কোষ। আর কেন্দ্রের দিকে, এটা তো কেন্দ্র, এদিকে কিছু কোষ তৈরি করে, হলুদ হলুদ কোষগুলো তৈরি করে, এদেরকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে প্রাথমিক জনন কোষ। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। এবার খেয়াল করো, এখন এরপর আসো, ঠিক আছে, এরপর আসো যে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের মেন কাহিনী। আমাদের দেয়াল কোষ নিয়ে খুব বেশি কাজ নাই, এগুলো তোমার দেয়ালের দিকে 3 থেকে 5টা স্তর তৈরি করতেছে, ঠিক আছে। এই দেয়াল কোষগুলো দেয়ালের দিকে বা হচ্ছে পরিধির দিকে বা এই সাইডে 3 থেকে 5টা স্তর তৈরি করতেছে, 3 থেকে 5টা স্তর তৈরি করতে, এটা নিয়ে আমাদের খুব বেশি কাহিনী নাই। আমাদের মেন কাহিনী হচ্ছে এই যে ভিতরের দিকে যে কোষগুলো আছে, যে জনন কোষগুলো আছে, এদেরকে নিয়ে আমাদের কাহিনী, ঠিক আছে, এদেরকে নিয়ে হচ্ছে আমাদের কাহিনী, ওকে। এবার খেয়াল করো, এদেরকে নিয়ে আমাদের মেন কাজ যোজনী কোনটা, এই যে পরাগধানী, যে দুইটা পরাগধানীর মাঝখানে যে পার্থক্য দিয়ে অ্যাটাচ থাকে সেটা তো যোজনী, আমি তোমাকে বলছিলাম, ঠিক আছে। পরাগধানীর ভিতরের দিকে যেভাবে অ্যাটাচ থাকে সেটাই হচ্ছে আমাদের যোজনী। তাহলে যোজনী তো আমি তোমাকে যা বলছিলাম, এই যে পরাগধানীর নিচে হচ্ছে পুংদণ্ড, এদের মাঝখানে যোজনী থাকে, ঠিক আছে, এদের মাঝখানে থাকবে হচ্ছে যোজনী। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের যোজনী, ওকে। আর এদিকে দেয়াল কোষ আছে, দেয়ালের দিকে এই জায়গায় আমার দেয়াল কোষ আছে, এটা নিয়ে আমাদের খুব বেশি কাহিনী নাই। বাট আমাদের মেন কাহিনী কোনটা, মেন কাহিনী হচ্ছে এই যে প্রাথমিক জনন কোষ যেটা আছে, এটাকে নিয়ে কাহিনী। দেখো এই যে এখানে সুন্দর করে দেখাচ্ছে যে আর্কিস্পোরিয়াল কোষ, সবার প্রথম দিকে যে কোষটা থাকে এটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, আর্কি মানে হচ্ছে ফার্স্ট বা হচ্ছে আদি, ঠিক আছে। দেয়াল কোষ যেটা আছে, দেয়াল কোষ, ঠিক আছে। এবং আর্কিস্পোরিয়াল কোষ খেয়াল করো, এটা হচ্ছে টুয়াইসেন, ঠিক আছে। টুয়াইসেন মানে কি, টুয়াইসেন মানে হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে, টুয়াইসেন মানে হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড কথাটার মানে কি, ডিপ্লয়েড কথাটা মানে হচ্ছে একটা ক্রোমোজোমের দুইটা সেট থাকে। দেখো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তোমরা বোঝো না, একটু খেয়াল করো, ঠিক আছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা খেয়াল করো, যে ডিপ্লয়েড যদি আমি বলি একটা প্রাণী হচ্ছে ডিপ্লয়েড, এবং আমি যদি বলি একটা প্রাণী হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে আমরা কি প্রকাশ করি। দেখো মানুষের ক্ষেত্রে দিয়ে তুমি বুঝতে পারবা এই জিনিসটা, খেয়াল করো। মানুষের একটা কোষ, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে ক্রোমোজোম, তাই না, নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে ক্রোমোজোম। তো যদি আমি বলি মানুষ হচ্ছে ডিপ্লয়েড, তার মানে কি, ডিপ্লয়েড মানে হচ্ছে একটা ক্রোমোজোমের দুইটা সেট, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, মানুষের ক্ষেত্রে আমরা পড়ছি, ঠিক আছে, এই জায়গায় মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, মানুষের যে 46টা ক্রোমোজোম থাকে, এর ভিতরে যে 22 জোড়া, ঠিক আছে, 22 জোড়া হচ্ছে অটোজোম বা হচ্ছে অটোজোম, তাই না, 22 জোড়া অটোজোম, এটা তোমরা পড়ছো, 22 জোড়া হচ্ছে অটোজোম মানে দেহের, ঠিক আছে। আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক জোড়া আমরা পড়ছি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন খেয়াল করো, যদি আমি বলি যে মানুষের ক্ষেত্রে মানুষ হচ্ছে ডিপ্লয়েড, তার মানে কি, তার মানে হচ্ছে দেখো 1 নাম্বার ক্রোমোজোম, ধরো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। এই 1 নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকবে, ঠিক আছে। 1 নাম্বার ক্রোমোজোমের কয়টা সেট থাকবে, দুইটা সেট, ঠিক আছে। ধরো এটা 1 নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকবে,
ঠিক দুইটা সেট থাকবে। তাহলে এই এক নাম্বার, এটাও এক নাম্বার ক্রোমোজোম, এটাও এক নাম্বার ক্রোমোজোম, এবং এটা আসছে বাবার থেকে, এটা আসছে বাবার থেকে, ঠিক আছে, এবং এটা আসছে মায়ের থেকে, এটা আসছে মায়ের থেকে, ঠিক আছে, মায়ের থেকে। তেমনভাবে আমি যদি বলি, ঠিক আছে, আমি যদি বলি যে 2 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোমের জন্য এখানে দুইটা সেট থাকবে, তার মানে 2 নাম্বার ক্রোমোজোমও দুইটা, ঠিক আছে, 2 নাম্বার ক্রোমোজোমও দুইটা, ঠিক আছে, 2 নাম্বার ক্রোমোজোমও হচ্ছে দুইটা, ঠিক আছে, এগুলো তো ক্রোমাটিড, নর্মাল, ঠিক আছে, ক্রোমোজোম আঁকলাম, ঠিক আছে। 2 নাম্বারের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, 2 নাম্বারের ক্ষেত্রেও সেম, ওকে। তাহলে এইটা ধরো, এটা আসছে বাবার থেকে, এটা আসছে বাবার থেকে, এটা আসছে মায়ের থেকে, ঠিক আছে। 3 নাম্বার ক্রোমোজোমের জন্য সেম। আমি যদি বলি যে মানুষ ডিপ্লয়েড বা যে কোনো প্রাণী ডিপ্লয়েড, যদি তাদেরকে আমি ডিপ্লয়েড বলি, তার মানে হচ্ছে তার প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে সেট আছে, ঠিক আছে, দুইটা করে সেট আছে, একটা সেট বাবার থেকে আসছে, একটা সেট মায়ের থেকে আসছে, ওকে। তো মানুষের ক্ষেত্রে আমি যদি বলি যে 22 জোড়া অটোজোম, ঠিক আছে, 22 জোড়া অটোজোম, মানুষের ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো একটা ক্রোমোজোম, মানুষের ক্ষেত্রে যদি আমি যে কোনো একটা ক্রোমোজোমের কথা বলি, তাহলে ধরো 1 নাম্বার ক্রোমোজোম বললাম, সেক্ষেত্রে 1 নাম্বার ক্রোমোজোম একটা বাবার থেকে আসবে, একটা মায়ের থেকে আসবে। যদি আমি বলি যে 20 নাম্বার ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে, তাহলে 20 নাম্বার ক্রোমোজোমের জন্য একটা বাবার থেকে আসবে, একটা মায়ের থেকে আসবে, ঠিক আছে, মায়ের থেকে। আর হ্যাপ্লয়েড যদি বলি, হ্যাপ্লয়েডের ক্ষেত্রে বললে দেখো, হ্যাপ্লয়েডের ক্ষেত্রে হয় শুধু বাবার থেকে আসতেছে বা শুধু মায়ের থেকে আসতেছে। তার মানে কি, হ্যাপ্লয়েড মানে হচ্ছে তোমার একটা মাত্র সেট, একটা মাত্র সেট। তা যদি আমি যদি বলি একটা উদ্ভিদ বা প্রাণী হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে হচ্ছে তার ক্ষেত্রে 1 নাম্বার ক্রোমোজোম শুধুমাত্র একটা সেটই থাকবে, এখানে আরেকটা ক্রোমোজোম থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা মাত্র সেট থাকবে, একটা ক্রোমোজোমের জন্য একটাই সেট। যদি আমি বলি এটা 20 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে, 20 নাম্বার ক্রোমোজোম শুধুমাত্র একটা সেট, শুধুমাত্র একটা সেট থাকবে, একটা পার্ট থাকবে, হয় বাবার থেকে নাহলে মায়ের থেকে। এই জায়গায় 2টা প্যারেন্টস থেকে আসতেছে না, বাবা বা মা 2টা থেকে আসতেছে না। বাট এই জায়গায় যদি আমি ডিপ্লয়েড বলি, তাহলে একটা ক্রোমোজোম, ধরো আমি 20 নাম্বার ক্রোমোজোম, তাহলে জন্য 20 নাম্বার ক্রোমোজোমের জন্য 2টা সেট পাবো, এটাও 20 নাম্বার ক্রোমোজোম, এটাও 20 নাম্বার ক্রোমোজোম, এটাও 20 নাম্বার ক্রোমোজোম, এবং এরা কিন্তু বাবার থেকে আসতেছে, বা একটা বাবার থেকে আসতেছে, একটা মায়ের থেকে আসতেছে, ওকে, একটা বাবার থেকে আসতেছে, একটা মায়ের থেকে আসতেছে, ওকে। তাহলে দেয়াল কোষ এগুলো হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। আর্কিস্পোরিয়াল কোষ, সবার প্রথমে যেটা কোষ থাকে এটাও ডিপ্লয়েড, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিপ, মানে এই আর্কিস্পোরিয়াল কোষে যে ক্রোমোজোমগুলো থাকে, এখানে 2টা সেট থাকে, একটা বাবার থেকে আসে, একটা মায়ের থেকে আসে, ওকে, মায়ের থেকে আসে। এবং দেয়াল কোষগুলো কী কাজ করে বলো তো? দেয়াল কোষগুলো হচ্ছে প্রাচীর গঠন করে, ওকে, প্রাচীর গঠন করে। আর প্রাথমিক জনন কোষ খেয়াল করো, প্রাথমিক অবস্থায় যে জনন কোষগুলো তৈরি হয়, যেগুলো আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হচ্ছিল, আর্কিস্পোরিয়াল কোষ থেকে একদম ভিতরের দিকে তৈরি হচ্ছিল, ঠিক আছে, প্রাথমিক জনন কোষ টুয়াইসেন, এর প্রথম দিকে প্রাথমিক জনন কোষ বা হচ্ছে টুয়াইসেন, ঠিক আছে, টুয়াইসেন, সেখান থেকে পরবর্তী কি তৈরি হবে? পরাগ মাতৃকোষ তৈরি হবে, সেখান থেকে পরবর্তী কি তৈরি হবে? পরাগ মাতৃকোষ তৈরি হবে, ওকে, পরাগ মাতৃকোষ তৈরি হবে। দেখো, পরাগ মাতৃকোষ এটা হচ্ছে টুয়াইসেন, তাই প্রাথমিক জনন কোষটা পরবর্তীতে পরিণত হবে পরাগ মাতৃকোষে, এটাও টুয়াইসেন। তার মানে একটা ক্রোমোজোমের জন্য 2টা সেট আছে, একটা বাবার থেকে, একটা মায়ের থেকে। পরবর্তীতে যখন মায়োসিস কোষ বিভাজন হয়, তোমরা পড়ছো যে মায়োসিস কোষ বিভাজনটা যখন হবে, তখন টুয়াইসেনটা পরবর্তী কিসে পরিণত হবে? এন এ পরিণত হবে, তাই না? মায়োসিস কোষ বিভাজন যখন হবে, তখন টুয়াইসেনটা এন এ পরিণত হবে, তার মানে হচ্ছে এটা তখন হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে ডিপ্লয়েড টুয়াইসেন ছিল, আর পরাগরেণু যখন তারা পরাগরেণুতে কনভার্ট হলো, তখন তারা হয়ে গেল কি? তখন তারা হয়ে গেল হ্যাপ্লয়েড। তার মানে এখন একটা ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট আছে, তাহলে এই পরাগরেণুতে একটা ক্রোমোজোমের জন্য একটা মাত্র সেট আছে, ঠিক আছে, একটা মাত্র সেট আছে, ওকে। তাহলে খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো এই জায়গায়, তাহলে পরাগরেণু 4টা হবে, তাই না? পরাগরেণু কয়টা হবে? 4টা হবে। তাহলে তোমরা জানো মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে, মায়োসিস কোষ একটা কোষ থেকে 4টা কোষ আসতেছে, হুম হুম ওকে, হুম ওকে, হ্যাঁ, ওকে, হুম ওকে, হুম ওকে, হ্যাঁ, ওকে। এবার দেখো, তাহলে এই জায়গায় ওকে, এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায় আস্তে আস্তে আমার দেয়ালের দিকে যে কোষগুলো চলে গেছে, এগুলো হচ্ছে দেয়াল কোষ, এগুলো নিয়ে আমার খুব বেশি কাহিনী নাই। কিন্তু আমার যে প্রথম দিকে যে জনন কোষগুলো তৈরি হচ্ছিল, ঠিক আছে, প্রথম দিকে যে জনন কোষগুলো তৈরি হচ্ছিল, প্রাথমিক জনন কোষ যেগুলো তৈরি হচ্ছিল, এগুলো আলটিমেটলি গিয়ে তোমার কি তৈরি করবে? এই যে অনেকগুলো পরাগরেণু তৈরি করবে, তাই না? অনেকগুলো কি তৈরি করবে বলো? অনেকগুলো পরাগরেণু তৈরি করবে, অনেকগুলো পরাগরেণু তৈরি করবে, ওকে, অনেকগুলো পরাগরেণু তৈরি করবে। এবং
কয়েকটা পরাগরেণু কিছু কিছু পরাগরেণু একসাথে একটা থলির আকারে অবস্থান করবে, এটাকে বলা হয় পরাগথলি। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে পরাগথলি। তাহলে পরাগথলির ভিতরে অনেকগুলো পরাগরেণু অবস্থান করবে। ওকে, পরাগরেণু অবস্থান করবে, ঠিক আছে। তাহলে এখানেও সেম, এখানে প্রান্তের দিকে এই জায়গায় যে কোষগুলো থাকে এগুলো দেয়াল কোষ, দেয়াল কোষগুলো প্রাচীর গঠন করতেছে, এগুলো নিয়ে আমার কাহিনী নাই। কিন্তু প্রাথমিক জনন কোষগুলো এখানে আমরা দেখছি যে প্রাথমিক জনন কোষ যেগুলো আছে, প্রাথমিক জনন কোষ যেগুলো আছে এগুলো পরবর্তীতে পরাগ মাতৃকোষে পরিণত হয়, পরাগ মাতৃকোষে মায়োসিস ডিভিশন হয়ে তোমার হচ্ছে পরাগরেণু তৈরি হয়। মায়োসিস ডিভিশনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হচ্ছে, পরাগরেণু তৈরি হচ্ছে, এন তৈরি হচ্ছে। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় এই পরাগরেণু যখন তৈরি হয়, এই পরাগরেণুগুলা একটা থলির মধ্যে অবস্থান করে, একটা থলির ভিতরে পরাগরেণুগুলো অবস্থান করে, যেটাকে বলা হয় হচ্ছে পরাগথলি, ঠিক আছে, পরাগথলি। এবং একটা সিঙ্গেল পরাগরেণুকে আলাদা করলে আমরা এরকম দেখতে পাবো, একটা সিঙ্গেল পরাগরেণুকে আলাদা করলে আমরা এরকম দেখতে পাবো। ওকে, একটা সিঙ্গেল পরাগরেণুকে আলাদা করলে আমরা এরকম দেখতে পাবো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এটা আমি বলতেছিলাম যে পরিণত পরাগধানী অনেকটা 4 কোণা বিশিষ্ট হয়, প্রতিটা কোণা ভেতরের দিকে কিছু কোষ, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, হ্যাঁ, আকারে বড় হয় এবং এদের কি থাকে, আকারে বড় হলে এদের ঘন সাইটোপ্লাজম থাকে এবং বড় নিউক্লিয়াস থাকে, এদেরকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কি মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। দেখে আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরিধির দিকে কি আসে, দেয়াল কোষ আসে, ঠিক আছে। পরিধির দিকে থাকে কি, পরিধি থাকে হচ্ছে দেয়াল কোষ, এবং কেন্দ্রের দিকে থাকে হচ্ছে প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, প্রাথমিক জনন কোষ, ঠিক আছে, প্রাথমিক জনন কোষ। এটাকে ইংলিশে বলি প্রাথমিক মানে হচ্ছে প্রাইমারি, আর এখানে জনন কোষ বলতে আমরা স্পোরোজেনাস কোষ সেলটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। জনন কোষ মানে হচ্ছে এখানে আমরা বলতেছি হচ্ছে স্পোরোজেনাস সেল, ঠিক। স্পোর মানে হচ্ছে স্পোর বা হচ্ছে রেণু, জেনাস মানে সৃষ্টি করা, তাহলে এই জায়গা থেকে পরবর্তী স্পোর বা হচ্ছে রেণু তৈরি হবে, এরকম সেল, ঠিক আছে, প্রাথমিক স্পোরোজেনাস সেল, ঠিক আছে, স্পোরোজেনাস সেল। ওকে, এবার দেখো দেয়াল কোষ কতটুকু স্তর বিশিষ্ট হয়, 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়, ঠিক আছে। দেয়াল কোষ কতটুকু হয়, 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। ওকে, আচ্ছা। আর পরাগধানীর প্রাচীরে ঘেরা অংশকে পরাগথলি বলে। আচ্ছা, তো এখন খেয়াল করো, হ্যাঁ, ওকে, দেখো এটা আমি বলতেছিলাম এখানে এই যে এটা যে পরাগরেণুগুলার চারদিকে যে থলিটা থাকে এটা হচ্ছে পরাগথলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার পরাগথলি, দেখছো এই যে পরাগথলির চারদিকে এর ভিতরে পরাগরেণু অবস্থান করে, ঠিক আছে, পরাগরেণু অবস্থান করে। ওকে, এখন আরেকটা কথা বলছে, এই জিনিসটা খেয়াল করো এই জায়গায় যে প্রাচীরের সবথেকে ভেতরের স্তরটা হলো কি ট্যাপেটাম, ঠিক আছে। প্রাচীরের সবথেকে ভেতরের স্তর হলো ট্যাপেটাম, তার মানে কি দেখো এই জায়গায় তো দেয়াল কোষ আছে, তাই না। এই জায়গায় বাইরের দিকে এই জায়গায় দেয়াল কোষ আছে, ঠিক আছে, বাইরের দিকে দেয়াল কোষ আছে। দেয়াল কোষের একটা ভিতরের দিকে যে লেয়ারটা, দেয়াল কোষের ভিতরের দিকে যে লেয়ারটা, এটা হচ্ছে এই যে এই জায়গায় এই হলুদটা দিয়ে আমি দেয়াল কোষের একদম ভিতরের লেয়ারটাকে প্রকাশ করতেছি, ঠিক আছে। হলুদটা দিয়ে দেয়াল কোষের একদম ভিতরের লেয়ারটা প্রকাশ করছি, দেয়াল কোষের একদম ভিতরের যে লেয়ারটা হলুদটা, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে, ট্যাপেটাম। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে, ট্যাপেটাম। ওকে, মনে থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম। তাহলে এই পরাগথলির বাইরের দিকে মানে একদম পরাগথলির বাইরে কিন্তু এই যে এই হলুদ অংশটা, ঠিক আছে, এই হলুদ অংশটা আসলে কি দেয়াল কোষের সব থেকে ভিতরের স্তর। দেখো বাইরের দিকে দেয়াল কোষ, তাই না, বাইরের দিকে দেয়াল কোষ, এটার সব থেকে ভিতরের দিকে যে হলুদ পার্টটা, এটা হচ্ছে তোমার দেয়াল কোষের সব থেকে ভিতরের স্তর, ঠিক আছে। এটা তোমার কার চারদিকে থাকতেছে, এটা হচ্ছে আমার এই যে ভিতরে যে পরাগথলি বা পরাগরেণু, এটা চারদিকে থাকতেছে, এটাকেই বলা হয় হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে। এটাকে বলা হয় কি, বলো, এটাকে বলা হয় হচ্ছে কি ট্যাপেটাম, ঠিক আছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে ট্যাপেটাম, ঠিক আছে, এটাকে বলা হয় ট্যাপেটাম। ওকে, এখন তো বুঝতে পারছো।